ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে এবং নিমন্ত্রণ আপনাদের সবাইকে সপ্তাহ ঘুরে আরো একটা বার শান্তু আপনার সাথে চলে আসলাম ভালোবাসার এই মহা আসরে। স্বাগত জানাচ্ছি তোমাকে আজকের আয়োজনে। ঢাকা FM 90.4 এর ফ্রিকোয়েন্সি মডেলের থ্রুতে যারা আমাদের সাথে কানেক্টেড আছে এবং সেই সাথে কি নাম তোমার? আমার নাম আকাশ। আকাশ, হৃদয় এ ধরনের নামগুলো দেওয়া নাম হয়, বাট বাবা কি নাম রাখছিল? বাবা এমডি আকাশ খান। তাই? জি। আসলে রোমান্টিক ছিলেন বিধায় তুমি হয়েছো। ওকে আকাশ, শুনতে চাই তোমার জীবনের কথা। আমি খুব ছোটবেলা থেকেই বলতেছি আমার না সব ঠিক আছে, বলো। আমার গ্রামের বাড়ি গাজীপুর টঙ্গী মিরের বাজার। ওকে। তো আমি ছোটবেলা থেকে খুব ক্যারাম খেলা খুব পছন্দ করতাম। ক্যারাম? জি, ক্যারাম। ইন্ডিয়ার পাতলা খানের কথা মনে আছে, একই টাইপ বোর্ড গেম দিয়ে দেয় যে। ওকে আকাশ, ক্যারাম বলতে আমি আবার এই আঙ্গুল দিয়ে করার কারণে সবসময় কানেক্ট হতো না ক্যারাম। তুমি কোন আঙ্গুল দিয়ে খেলো? আমি আঙ্গুল দেখিনি। এই আঙ্গুল দিয়ে ভালো খেলা যায়? জি। কানেক্ট হয়তো না, বাট এই আঙ্গুল দিয়ে ভালো কানেক্ট হয়। বরিক ছাড়া, স্পেশাল বরিক না, ওই যে বিট গেম ছাড়া বরিক দিয়ে যে খেলা, ইন্ডিয়ান ওই ছেলেটা খেলা দেখেছো পাতলা খান? জি জি, তো ক্যারাম বাবু মনে হয়। ক্যারাম বাবু একইটাই সব 14 পয়েন্ট নিয়ে নেয় যে। ওকে, বরিক দিয়ে কিন্তু ওই যে বিট দিয়ে না। তোমরা কি দিয়ে খেলতে? অনেক স্পিড, আমরা বিট দিয়ে খেলতাম। বিট দিয়ে খেলার মধ্যে কোনো কৃতিত্ব না। যাই হোক, ক্যারাম পছন্দ করতে। তারপর? জি, তো ক্যারাম পছন্দ করতাম। তো ক্যারাম খেলার জন্য আমার পড়াশোনাটাও ছিল না, অসম্ভব নেই। যে আমি যখন স্কুল টাইম সময় হইতো তখন দেখি কেমন টাইপের খেলতে তুমি। ধরো এই যে চারকোনা ক্যারাম, রাইট? জি। হিট বোর্ডের গুটিটা এইখানে, এই যে এইখানে ডান পাশে। জি। কোন নম্বর পকেটে নেওয়া তোমার জন্য সহজ হবে? বোর্ডে আর অন্য কোনো গুটি নাই, রেড আছে শুধু। রেড ক্লিয়ার করেছো, এখন এই হিটটা ক্লিয়ার করে এইটা ক্লিয়ার করলে বোর্ডও ক্লিয়ার, হিটও ক্লিয়ার, রেডও ক্লিয়ার আর কি। রানী তোমার এইখানে আছে। কিভাবে মারবে তখন এটা? তুমি কি শুট করে গিয়ে সোজা শুট করবে নাকি? না, কারণ যেদিকে তুমি এখানে আছো। জি। এই যে আমি এই যে এখানে আছি, দুই পকেট এখানে, হিট বোর্ডের গুটিটা এখানে, লাস্ট গুটি। এটা করলে তুমি রেড ফেলে দিয়েছো অলরেডি। এটা ফেললেই কিন্তু সবগুলো একসাথে ক্লিয়ার হবে। জি, কি করবে? রেডটা কভার হবে এবং বোর্ডও গেম। স্ট্রেট মারবা না কি করবা? এটা বরাবর একটু কাইডা মারতে হবে, যে বিটে পড়তে হয়। বিটে বলতে কি স্ট্রেট? জি। স্ট্রেট মারার কোনো সুযোগ না, ওখানে পুরো ব্লক করা। চারটা পকেট, চার কোণায় একদম সামনের পকেটটা ব্লক করা। এবার কই মারবা? পিছনে দেখে আপনার কাঁধে বাড়িকে টান নিতে হবে আর কি। টানলে এই পকেটে মারবা? জি। এটা ব্লক, সামনে ব্লক, পিছনে ব্লক। দেন তো এই 4 নম্বর পকেটে কি মারার সুযোগ আছে? কখনো মারতে পারছো? জি জি। হ্যাঁ জি। বেশিরভাগ যারা ক্যারামে অনেক স্পার্ট, তারা কিন্তু 4 পকেটে টার্গেট করে। হ্যাঁ জি, মানে তুমি ইজি মারতে পারতে নাকি অনেক কষ্ট করতে হতো? যদি 3টা থেকে মারি তত 2টা যাবে আর কি, বলে নিতে পারবো। ভালো খেলোয়াড় তাহলে। এনিওয়ে, তোমার ফোকাস ওখানে, সে কারণে লেখাপড়া নষ্ট হচ্ছে। তারপর? তো যখন পরীক্ষা ছিল, ক্লাস 5 পরীক্ষা দিতাম, তখন ক্রাম মানে বোর্ডটা রাইখেই চলতাম ক্রামের ঘরে। তো ক্রাম খেলতে খেলতে একটা পর্যায়ে আমার বাবা জানা যায় যে আমি ক্রাম খেলি। তো ওইখান থেকে নিয়ে আসছে, অনেক মারধর করতো যে কেন পড়ালেখা রেখা ক্রাম খেলতেছি। তো ওইখান থেকেই শুরু। তো আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল আমাদের এখানেই, সবাই একসাথে বসতাম। রাজীব নামে একটা ফ্রেন্ড ছিল, আমার খুব ভালো একটা ফ্রেন্ড, ছোটবেলাতে একসাথে আমরা বড় হয়েছি। তো যখন ফোনে কথা বলতো তখন আমি ওর কাছে সবসময় ছিলাম। ওকে। তো দেখতাম যে মেয়েদের সাথে কথা বলতো। মেয়ে কেন? মেয়ে আসলো কোথায়? রানী থেকে মেয়ের প্রতি ফিলিংস? জি জি জি, গ্রাম থেকে। তো আমরা ওর একটা ডিসি অফিস আছে, তো ওইখানে গার্লফ্রেন্ড ছিল, কথা বলতো। তো একটা সময় আমরা সবাই ওইখানে বসে আড্ডা দিতাম। তো তখন আমি ওর সাথে সবসময় ছিলাম, সব জায়গায় কথা বলতে। ওইখান থেকে আমি দেখতাম যে ওই ফোনে কীভাবে কথা বলে বা কোন ধরনের ভাবে কথা বলে। তখন থেকে আমি ফোনটা ইউজ করি। এটা আরও 2013 সালে দেখা। তো ওইখান থেকে আমি কথা বলা শুরু করার পরে তো 2014 সালে আমার একটা মেয়ের সাথে রং নাম্বার পরিচয় হয়।
তো রং নাম্বার পরিচয় হওয়ার পরে আমি এ থাম না, এ কি নাম তোর? মাহবুব আলম খান বলেছে গুরু যৌবনটাকে আজকে একটু নাড়াচাড়া দিছে। এইসব কথা কই পাস? কথা বলি, ফোন দিই। তো দু একদিন কথা বলতে বলতে একটা ভালো একটা রিলেশন পর্যায়ে চলে যায়। তো কিরকম? বলতে বলতে তো ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে কে আপনি। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি? অচেনা মানুষ, চিনবেন না। বাট ফোনটা রেখে দেয়। রেখে দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ পর ট্রাই করি ফোন দিয়া যে অ্যাকচুয়ালি আপনার বাসাটা কোথায়, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। সে বলে কেন, আপনার সাথে আমি কথা বলবো না, আপনার তো আমি চিনি না। বলি, তাহলে আপনি চিনেন না, তাহলে আমাকে ফোন দিচ্ছেন কীভাবে? কয়েকটা রং নাম্বার চলে গেছে, রেখে দেন। দেন রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আবার পরের দিন সেম একই টাইমে আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলল যে আমাকে চিনতে পারছেন? আমি বলি, হ্যাঁ চিনতে পারছি। তারপর ফোন কল কিন্তু অনুষ্ঠানের শেষে আবার নিচ্ছে। তারপর Yes. মেয়েটা ফোন দিত, ঐশী নামে একটা মেয়েটা ফোন দিছে আমাকে। আচ্ছা, আমাদের তো ফোন দিতে 2বার ফোন দিছিল মেয়েটা, নাম ঐশী। তো আমি ফোন দেই, ফোন দিলে কথা বলে না, কয় আমি কথা বলবো না, আপনি ফোন দিয়েন না। নেক্সট তারপরের দিন আবার ফোন দিছে। ফোন দেওয়ার পরে সেম একই টাইমে ফোন দেয়, ফোন দিয়ে কথা বলে। তেমন কথা বলে না, শুধু বলে যে আমি ঐশী, এটা বলে ফোন রেখে দিত। তো আমি, আমার একটা ফ্রেন্ড ছিল, তাকে আমি নাম্বারটা দেই যে দোস্ত দেখ তো এই নাম্বারটা ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে, তুই ফোন দিয়ে দেখ কে। তো নাম্বারটা নিল, নেওয়ার পর সে ফোন দিল, ফোন দিয়ে কথা বললো। তার সাথেও কথা বলে, আমার সাথেও কথা বলে, তার সাথেও কথা বলে। তো দেন একদিন মিট করবো। অনেকদিন কথা বলার পরে হঠাৎ করে বলতেছে যে মিট করবো ওই মেয়ের সাথে। ওই মেয়ের সাথে। ওকে, তো মিট করার পর আমাকে বলছে, আর আমার একটা ফ্রেন্ড ছিল নাম রফিকুল, তাকেও বলছে। তো দুজন একসাথে আমরা আসতেছি যে আমরা দুইটা ফ্রেন্ড, সে আবার জানে না। দুজনকে কেন বলতেছে? তো অ্যাকচুয়ালি জানে না যে আমার ফ্রেন্ড সে। ও আচ্ছা, মানে- দুজনকে একসাথে কন্টিনিউ করতেছে। জি জি, আমি ওমা। আমি তাকে নাম্বারটা দিছিলাম যে মেয়েটা কি দেখার জন্য। আর ও দেখতে শুরু করে দিয়েছে রীতিমতো। ওর সাথে কথা বলতেছে। তো ওর সাথে কথা বললো। তো একই টাইমে আমাকে বলছিল যে আকাশ, আমি তোমার সাথে দেখা করতে চাই, তুমি একটু রামপুর হাতিঝিল আসতে পারবা? আর ওই বন্ধুরা কার কোথায় বলছে? আর তাকেও ওকে একই দিনে বলছে আসার জন্য, কোন জায়গায়? এই রামপুর হাতিঝিলি। আরে বলো কি? তো আসতে বলছে। তো আমরা দুজন একসাথে আসলাম। হুম। আসার পরে আগে ওই মিট করছে। হুম, ওই মিট করার পরে তুমি জানো না ছেলে গেছে? জি ছেলে, তোমার বন্ধু গেছে এটা জানো? জি আমার সাথে আসছে। তোমার সাথে? জি, আমরা দুজন একসাথে আসছি। তো আমি দাঁড়াইছিলাম দূরে। তো ফার্স্টে আমার একটা ফ্রেন্ড গেল দেখা করতে। তোমার ফ্রেন্ড না ওই ফ্রেন্ড? আমার ফ্রেন্ড মানে রফিকুল, একটা ফ্রেন্ড রফিকুল গেছে। হ্যাঁ, জি, জি। যাকে দায়িত্ব দিয়েছিলে দেখে রাখার জন্য। দেখার জন্য। এটা দেখার। তো আমি দাঁড়াইছিলাম অনেকটাই দূরে। তো ওই গ্যাট দেখা করলো। দেখা করার পর ছেলেকে দেখে তার পছন্দ হয় নাই। হুম, পছন্দ হয় নাই। সেকেন্ড অপশন। সেকেন্ড অপশন এখন আমি। ওমা, তো আমি, তুমি সব জানো? যে আমি সব জানি, আমি সবটাই জানি তার। তো পরে আমি গেছি, দেখার পরে আমাকে পছন্দ করলো, প্লাস আমরা একসাথে ঘুরলাম। আমার ফ্রেন্ড চলে এসে পড়ছে, রাগ করে যে ধরে পছন্দ করে যেটা পছন্দ- ডাইরেক্টলি না করে কিভাবে বলছে? বলছে যে আপনি অনেক কালো, আপনাকে ভালো লাগে না। কালো তো আমি। মানে তখন কালোর যুগ এরকম নাই আসলে। তখন ওর বলার পরে মেয়েটা দেখতে কেমন? মেয়েটা ভালোই সুন্দর আছিল, মানে বর্তমানে আমার মানে wife কালো ছিল। দেখে পছন্দ করে না? জি না। আচ্ছা, দেন সেই ছেলেটা আমার ফ্রেন্ড, তাই ওইখানে রাগ করে ইউকের একটা ক্রিম আছে এই যে ফেড আউট, ওটা কি কি করব? কিনবো করে কিনিনি। কালো এতখানি ম্যাটার করে? অন্য কোনো ব্যাপার নয়, ছেলেটা কালো ছিল তাই? কালো ছিল, একটু স্বাস্থ্য ছিল তো এই জন্য। তো ডাইরেক্টলি ওইখানে না করে দেওয়ার পরে সে ওইখান থেকে ব্যাক করে চলে গেছে বাসায়। যে তুমি ফর্সা একটু, সে কারণে ও পছন্দ করলো। জি জি, মানে আমি যখন কথা বলতাম সে বলতো যে আমার কণ্ঠটা বা আমার ভয়েসটা, আমার কথাগুলো অনেক সুন্দর। সেগুলো তো পরের গল্প, বাট কালারের কারণে তো ভালো লাগলো। জি, আর তুমিও রেডি হয়ে আছো, যাকে দায়িত্ব দিয়েছিলে বন্ধুরে, সেই বেটাকেও ও আটকায় ফেলেছে, রাইট? কি বলছে? জি, আটকায় ফেলেছে। এবং তুমি ওই কম্পিটিশনের মধ্যে পার্টিসিপেট করতেছো রীতিমতো। জি, ওকে বাদ দিয়ে দিয়েছে বিধায় বিদায়। তুমি সুযোগ পাইলা, জি। এবং সুযোগটা তুমি নিয়েও নিলা। জি, তোমার ভিতরে কোনো অবজেকশন কাজ করতেছে না? জি না, কারণ আমি দেখার পরে না, অবজেকশন বলতে আমি বুঝাচ্ছি যে একটা ছেলেকে দায়িত্ব দিয়েছিল, তার পিছনে যে লেগে গেছে, সেটা নিয়ে কোনো অবজেকশন মনের মধ্যে কাজ করতেছে তখন না? আমার কাছে খুব খারাপ লাগতো যে আমি তারে দিছি কথা বলার জন্য, মানে দেখার জন্য মেয়েটাকে, তো অ্যাকচুয়ালি সেই কথা বলতেছে, রিলেশনে জড়িতেছে, জিনিসটা আমার কাছে খুব ওটা আগে লাগতো, বাট তোমাকে যখন ফাইনাল করছে তখন তার কষ্টটা লাগে না না? না, তখন এই কষ্টটা লাগে। ওমা, তুমি যদি রিজেক্ট করে ও যদি হতো, মানে চাকমা বা অন্য সম্প্রদায়ের অনেক ফর্সা,
তাহলে যে তোমাকে রিজেক্ট করে যদি ওকে পছন্দ করতে তখন কি করতে? তখন আমি চলে আসতে পারতাম, আমার খুব খারাপ লাগতো। তখন খারাপ লাগতো। দেন পরে আমি ওর সাথে মিট করলাম হাতিঝিলে। মিট করার পর এটা ফার্স্ট মিট ওর সাথে। তো আমার সাথে অনেকটাই জায়গা ঘুরলো, ঘোরাফেরা করছে। এবং তোমাকে বললো যে তোমাকে আমার ভালো জি, লাগছে, ভালো লাগছে। ফর্সা রঙের জন্য। দেন আমি রিক্সা করে নিয়ে তার বাসার সামনে নিয়ে নামা দিয়ে আসলাম। আর ওই ছেলে কষ্ট করে চলে গেল। সে চলে গেছে। আরে তো সে আমার ফ্রেন্ড যেহেতু বলছে, পরে ফোন দিছিল যে তুই কি এখনো তার সাথে আছিস? আমি কই, হ্যাঁ আমার সাথেই আছি। তো এবং ছেলের সাথে তোমার সম্পর্ক আছে? জি জি, ইস, কথা সম্পর্ক আছে। তো বলছে ঠিক আছে দেখা কইরা পরে আমার সাথে দেখা করিস। তো আমি ওর সাথে দেখা করে বাসায় নামাই দিয়া আমি আমাদের বাসায় চলে গেলাম। যাওয়ার পর আমার ফ্রেন্ডকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে সে আমার সাথে আসলো। পরে আমি বললাম যে দোস্ত দেখ, মন খারাপ করিস না। তুই তো কালো। Actually সেটা বলি নাই তাই? যে তুই কালো, যে মন খারাপ করিস না, সমস্যা নেই, যেহেতু আমি আছি তুই আমার জন্য আমার দোয়া পাওয়া মানে করিস। তো তোর পাওয়া। জি। তো then তখন গুরু লাস্ট এপিসোড আমি অনেকক্ষণ হাসছি, আমার প্রায় 3 দিন পেটে ব্যথা ছিল, আমি আজকে আর হাসতে চাই না, না, কথাবার্তাগুলো কি? ডোন্ট ডু এনি No, কাইন্ড অফ ফানি I want to do anything. But what is happening here? Someone is inviting someone, যে ওকে দেখে রাখিস, সে দেখে রাখার বান্দা এবং সে মানে পাহারাদার এবং মালকান দুইজন একসাথে হাজির হয়েছে। না, গল্পে আরো টুইস্ট আছে ওকে, না? তারপর মানে আমাদের ফোনে দুঃখ কথা হয়। রাখিস না। হ্যাঁ। আমাদের ফোনে কথা হয়, রেগুলার কথা হয়, প্রায় অনেক দিন কথা হয়েছে। তারপর নেক্সট আমার সাথে একদিন হঠাৎ করে বলতেছে যে আমার ফুফাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কার? মানে ওই মেয়েটা। ওই সেই মেয়েটা। তো বিয়ে ঠিক হয়ে গেছে, সেটা সত্যি কিনা সেটা আমি আজও জানি না যে সত্যি কিনা বিয়ে ঠিক হয়েছে কিনা। তো আমি ওদিনকেই আমাকে ফোন দিছে। আকাশ, তোর হাইট কত? 6 ফুট। My goodness. তারপর এগুলো নিয়ে কোনো কথা বলেনি যে হাইট ভালো, কালার শুধু? জি না, বলছে যে একটু স্বাস্থ্য হলে একটু ভালো হতো আর কি। ঠিক আছে বেটা, এই হাইট কি দুনিয়াতে পাওয়া যায়নি? বাট শুধু কালার নিয়ে কথা বলছে। তারপর বলেছে যে আমার ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক, তো তুমি এখন কি করবা? আমি বলতেছি যে সিরিয়াসলি তোমার ফুফাতো ভাইয়ের বিয়ে ঠিক? বললো যে হ্যাঁ। পরে পিক দেখাইলো আর ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক এটা, আর ফুফুর সাথে কথা বলছি, বললো যে হ্যাঁ বিয়ে ঠিক। ওর কালার কেমন? ওর কালার একটু ফর্সা। তোর চেতে? জি। তারপর ঠিক আছে। Then তারপরে আসলাম ওর সাথে দ্বিতীয়বার দেখা করার জন্য। তো ঠিক দুপুর রোজে আসছি, আবার হাতিঝিলে আসছি। আসার পরে আমি ভাবি নাই যে আমার সাথে চলে আসা পড়বো একবারে। সে যখন আমি এখানে আসছি, আসার পর কান্নাকাটি করলো যে আমি এখানে থাকবো না, আমি তোমার এখানে চলে যাবো। কিন্তু Then তো আমি- ফর্সা ছিল। জি, একটু ফর্সা ছিল। তারপর তোমার কাছে আসতে চাইলো মেয়েটা? জি। ওকে। কারণ যেহেতু ভালোবাসে বলছে, কথা বলছি প্রায় মাসখানিক কথা বলছে ওর সাথে। আচ্ছা, ভালোবাসার কারণে, ফর্সা কোনো ব্যাপার না। ওকে। তারপর আমি আসার পরে সে বললো যে আমি এখানে থাকবো না, আমি বাসা থেকে একবার চলে আসছি। আমি কেটে কি বলো, বাসা থেকে একবার চলে আসছো, তুমি বাসা যাবা না, আমি তোমার বাসা কিভাবে নিব? কই আমি জানি না, আমি চলে আসছি, আমি আর বাসা যাব না। আর তুমি যদি আমাকে না নাও তাহলে আমি বাসাও যাব না, আমি কি করবো সেটা আমিও জানি না। মানে ওই অন দা স্পট মেয়ে বলতেছে। মেয়ে বলতেছে। আচ্ছা, তো আমি যেহেতু একপাশে পরিচয়। হ্যাঁ কথা বলছি, আমার একটু ভালো লাগলো। দেন অনেকটা মায়া লাগছে যে 1 মাস কথা বলছি। Then- মায়া? জি। তো আমি ওর রাখি আমি এখানে যেতে পারবো না। টাচ করছো কখনো? জি হ্যাঁ, হ্যাঁ হাত ধরছি, হাত ধরে হারছি। আর কিছু না? জি না, কিস? হাত ধরে হারছি। আমার না। সামনে নাকি মিথ্যা বলে না আকাশ? না না না, দেন এটা হয় নাই, কারণ আমি এটা কখনো চাই নাই যে এটা কোনো কিছু করার জন্য। না, আমরা ছেলেরা সবসময় চাই না, বাট হয়ে যায়। বাট করনি? এটা পুরো যেটা পরিস্থিতি শিকার হঠাৎ করে এটা এই যে কোনো- কপালে জি করনি? জি, কপালে kiss এইটাই করছি। বলছি আমি, কপালে করছো। ওকে, তাহলে হাত ধরা কিস ছিল। আর আর কিছু না। ওর স্মেল ভালো লাগতো, রাইট? জি। পাশে আসলে জি গায়ের স্মেলটা ডিফারেন্ট না? জি জি এই স্মেলের সাথে কোনো কিছু তুলনা চলে? জি না, আর মানে ওর চুলের ঘ্রাণ তো ডিফারেন্ট, বাট জি। শরীরে একটা ঘ্রাণ আছে, জি যেটা যখন- পারফিউম দিয়ে আসতো। মানে ওই প্রায় গাইস দুঃখিত, আমার বাংলা হাসির জন্য আমি দুঃখিত। মাঝে 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 আমি জাস্ট আটকে রাখতে পারি না, কিন্তু আজকে আমি আর আসবো না গুরু, আমার 3 দিন পেটে ব্যথা ছিল লাগছে। আচ্ছা, এনিওয়ে, তারপর কি হলো? তারপর আমি এখানে তাকে রেখে আর যাই নাই। তো আমার সাথে
আমি নিয়ে গেছি আমাদের নানুর বাসায়। তো নানুর বাসায় আমার বাসা থেকে আবার অলরেডি পারফিউমের গন্ধ যা ফিলিংসটা নষ্ট করে দিল। ওকে, তারপর আমি যখন নিয়ে গেছি আমি প্রথম আমাদের এলাকায় নিয়ে গেছি। এলাকায় নেওয়ার পর আমার ওই ফ্রেন্ডকে ফোন দিচ্ছি, দেখা যাচ্ছে যে দোস্ত আমি তো নিয়ে এসে পড়ছি, এখন কি করবো? পরে বলছে যে সে কোথায় আছিস? বলছে আমি যে ট্রেনে। ওকে ফোন দিতে হবে তোরে? কারণ জ্বলতেছে, ওকে রিজেক্ট করছে কালোর জন্য। তখন আমাকে একটা কথা বলছে যে তোদের কোনো বিপদে মানে যখন আর নাই লোক দুনিয়াতে, যাই হোক ওরে ফোন দিলা, তারপর সে আসছে, আসার পরে বললো যে কি করবি, নিয়ে আসছস, এখন কি করা যায়? আমি বললাম তো আমি এখন তো ডাইরেক্টলি বাসা নিতে পারবো না, আমি এক কাজ করি, আমি আমার নানুর বাসায় নিয়ে যাই। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে যা, নিয়ে যা। তো দেন আমি নানুর বাসায় নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এদিক দিয়ে বাসায় ফোন দিছে আমার ওই ফোন মানে ফ্রেন্ড, আর ফোন দিছে বাসায় আমার আব্বুরে। তাসের ঘর, কেউ কারো ক্রাশ হলে লজ্জা পাওয়ার কিছু নাই, বলে দেন, কোনো সমস্যা নাই। তো ফোন দিয়া বলছে যে আকাশ তো এরকম এরকম মেয়ে নিয়ে আসছে, বিশ্বাস করতেছে না আব্বু। পর আব্বু আমার ফোন দিছে, ফোন দেওয়ার পর বলতেছে যে তুই কই? আমি বলছি যে আমি তো নানুর বাসায়। তো সাথে কি? তখন বলল যে আচ্ছা ঠিক আছে তুই বস, আমি আসতেছি। এদিক দিয়ে আমার খালা, আমার খালু, ওদেরকে ম্যানেজ করলাম, যে সবকিছু বললাম যে আমিও তোর নিয়ে এসে পড়ছি, এখন কি করা যায়? পরে বলতেছে যে ঠিক আছে তুই থাক, তোর আব্বা তো আসতেছে, দেখি কি করা যায়। না, আমার খালা বলতেছে। দেন তখন রাত বাজে প্রায় 9টা। তো আমার আব্বু গেছে, আমার আম্মু গেছে, গিয়া তো অনেক সব টেক্সট পড়ি, সেগুলো পড়তে পারছি না। তাসের ঘর কেন? এই নাম বলতে সঠিক নাম বল। আমি লজ্জায় বলতে পারছি না, তুমি আমার ক্র্যাশ। নাম বলো, নাম সিরিয়াসলি নাম বলো। দেন আব্বু যখন যায় তখন অনেক রাগ ছিল, অনেক বকাঝকা করছে আমারে। বলতেছে যে ওরে কই থেকে নিয়ে আসছস, যেতে নিয়ে আসছস ওই জায়গায় নিয়ে রাখায় হাতি জেল থেকে। জি। বললো যে ওর এখন ঠিকানা জানি না, ওর বাপ মা জানি না, তুই ওর নিয়ে আসছস, ওর বাপ আছে কি না বাইরে আছে। আমি বলি ঠিক আছে সমস্যা নাই, যেহেতু নাই তোমরা কাজ করো, তোমরা ওদের বাসায় যাও, বাসায় গিয়ে দেখো, খোঁজখবর নেও যে তার ফ্যামিলি আছে কিনা। বলতেছে না আমি কখন খোঁজখবর নিব না, আমি এটা কখনই মানবো না, তুই যেখান থেকে আসছস সেখানে নিয়ে দিয়ে আয়। দেন আমি বললাম যে না আমি দিব না, যেহেতু নিয়ে আসছি আমি আর দিয়ে আসবো না। মেয়ে কি করতেছে? মেয়ে তখন কান্না করতেছিল। তো আমার আম্মু আবার একটু পছন্দ করছিল, দেখছে যে মেয়েটা ভালোই। আকাশ, আপনার কিন্তু এর পরে আরেকটা গল্প আছে, হাতে কিন্তু সময় নেই, এটাকে তাড়াতাড়ি র‍্যাপ করে মেইন গল্পে চলে যান আমি তো আপনি। জানি না, ওটা প্রোডিউসার জানে, আমি আসলে জানি না। হ্যাঁ, যদি সত্যি কোনো গুরুত্বপূর্ণ কিছু থাকে চলে যাও ওখানে, এই সময় তো গল্প না। আপনি র‍্যাপ করেন, কারণ আপনার মেইন গল্প তো আছে এখনো। হ্যাঁ চলো। সেদিন তারপর ওইখান থেকে আব্বু যখন চলে আসছে, আসার পরে তার আচ্ছা আমার কাশি হচ্ছে, একটু পানি খেয়ে আসি। জি জি অবশ্যই, কন্টিনিউ করো আকাশ। পানি নিয়ে আসি গুরু আপনার জন্য। কন্টিনিউ করো। আকাশ বলেন, আপনি বলেন, আমি শুনছি। 2016 সালে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবসের দিন, তো কি বিয়ে করলাম। বিয়ে করার পর বাবা একদম মানে বেছে নিছেন একেবারে ভ্যালেন্টাইন্স ডেটাই। জি জি। আচ্ছা হ্যাঁ, তারপর বিয়ে করলাম। বিয়ে করার পর আমি এখন বাসায় আসিনি, তো আমার নানুর বাসায় ওইখানে ছিলাম, প্রায় 1 মাস ওইখানে ছিলাম ওই মেয়েকে নিয়ে। মানে 1 মাস থাকার পরে তো বাসায় আমার বড় বোনের হাজবেন্ড ছিল, তার মাধ্যমে বাসায় আসছি। সে বাসায় অনেক ম্যানেজ করার পরে বাসায় আসছি। আসার পরে দেন এভাবেই চলতেছিল। তো এভাবে চলতে চলতে আপনাদের সবাইকে একটু বলে রাখি, ডিয়ার লিসনার্স, যারা যারা নতুন জয়েন করেছেন আমাদের সাথে, আজকের অতিথি হচ্ছেন আকাশ, যার আসলে ওভার দ্য ফোন একজনের সাথে কথা হয়েছে 1 মাসের মতো একটা কথা, এবং তিনি তার এক বন্ধুকেও নাম্বার দিয়েছেন, তার বন্ধুও কথা বলেছেন এবং তিনিও কথা বলেছেন, কিন্তু তারপর তারা যখন দেখা করলেন, সেই মেয়েটা মূলত আসলে তাকে পছন্দ করেছে, তার বন্ধুকে না। পরবর্তীতে এই 1 মাসের পরিচয়ে আকাশের সাথে সেই মেয়েটি চলে আসে আকাশের বাসায়। পরবর্তীতে ফ্যামিলিকে অনেক কষ্টে রাজি করিয়ে তারপর তারা বিয়ে করেছেন ভ্যালেন্টাইন্স ডেতে, মানে 14ই ফেব্রুয়ারি। তারপর তাদের ঘটনা চলছে। তারপর বাসায় আসলাম, আসার পরে এভাবে টুকটাক সংসার চলতেছিল। নেওয়াজ শরীফ আমাদের সাথে জয়েন করেছেন, থ্যাংক ইউ নেওয়াজ। তো চলার পরে মাঝখান দিয়া 2021 সালে আমার একটা ফেসবুক থেকে আমার একজনের সাথে পরিচয় হয় রং নাম্বারে। আচ্ছা। তো হাই হ্যালো বলতে বলতে নাম ছিল বৃষ্টি। বৃষ্টি। জি।
তো দেন ওর সাথে যখন পরিচয় হয় ফেসবুকে, মেসেজে, ফোন, তারপর কথা বলি মেসেঞ্জারে। কথা বলার পর আস্তে আস্তে রাজকুমার রহিম লিখেছেন, আমি আকাশ ভাইয়াকে তো চিনি, অনেক আগে কথা হয়েছিল আকাশ ভাইয়ের সাথে। আচ্ছা, প্রবাবলি আপনাকে চিনে থাকতে পারে। হ্যাঁ, তারপর বলেন। দেন ফেসবুক কথা বলতে বলতে অ্যাকচুয়ালি আমরা মেসেঞ্জারে কথা বলতাম। মেসেঞ্জারে কথা বলার মাঝখানে তখন কিন্তু আপনার অলরেডি বিয়ে আছে। হ্যাঁ, আমার বিয়ে, বউ সেই আছে ঘরে তখন। কোনো বাচ্চা তো নেই? না, তখন না, একটা ছেলে ছিল। একটা ছেলেও ছিল। আচ্ছা, তো ছোট একটা তখনই ছেলে ছিল। ইন দ্য মিন টাইম আপনি আবার মেসেঞ্জারে আরেকজনের সাথে কথা বলছিলেন। জি, জি। হ্যাঁ, তারপর? তো মেসেঞ্জারে তো কথা বলতেছি, সেও কথা বলতেছে। কথা বলার মাঝখানে সে একটা নাম্বার দিল আমাকে, ওকে ফোন দেওয়ার জন্য। তো নাম্বার যখন দেয় কিন্তু তখন আপনি আমি, যখন কথা বলছিলেন আপনি কিন্তু বলেননি যে আপনি বিয়ে করেছেন, না আপনার না না, বেবি আছে। সেটা জানে না। হ্যাঁ, তারপর? সে জানে আমি আনমেরিড। আচ্ছা। তো নাম্বার দেওয়ার পর কথা বললাম, ফোন দিয়ে কথা বলার পর অনেক কথা বলছি। প্রায় কথা বলতে বলতে একটা সময় তাকে আমি অনেকটাই ভালোবেসে ফেলছি। আচ্ছা, সেটা তো- কতদিনের কথা বলার পরে? এটা মাসখানিক কথা বলার পরে, হ্যাঁ। মাসখানিক কথা বলার পরে অনেকটাই আমি তাকে ভালোবেসে ফেলছি। তখন আপনার বয়স কত? আপনার প্রথম বিয়ে হয়েছে তখন বয়স কত ছিল? আমার যখন বিয়ে হয়েছে তখন বয়স ছিল 21 বছর। আচ্ছা। দেন আর 2021 সালে রমজান মাসে তার সাথে আমার ফার্স্ট পরিচয়। আচ্ছা, তখন আপনার প্রবাবলি বয়স হতো 23 হতে পারে। তখন আমার 23 প্লাস 25 এরকম ছিল। তো যখন ওর সাথে কথা বলতাম, সে আমার সাথে অনেক কথা বলতো। একটা পর্যায়ে কথা বলতে, তার দেশের বাড়ি ছিল ময়মনসিংহ। তো সে তখন দেশে থাকতো, আমি থাকতাম গাজীপুরে। তখন সব জিজ্ঞেস করলাম যে আপনি কি ঢাকা আসবেন বা আসতেছেন কিনা। সে অ্যাকচুয়ালি বললো যে না, আমি ঢাকা যাব না, ঢাকা আগে ছিলাম, আগে 2 বছর ঢাকা ছিল, ঢাকা জব করতো। তো দেন একটা সমস্যার কারণে সে আবার দেশে চলে গেছে। তো দেশে যখন যায় তখন ওই টাইমটাই আমার সাথে পরিচয় হয় তার। পরিচয়ের পরে একটা সময় সে আমাকে অনেকটা লাভ করে ফেলতো। তো লাভ করার পরে একটা সময় যখন সে আমাকে অনেকটাই কথা ফোন দেওয়ার পরে বলে যে আমি ঢাকা আসতেছি। আমি জিজ্ঞেস করছি কেন। তখনও পর্যন্ত কিন্তু উনি জানেন আপনি বিবাহিত না, এবং না। আপনার বাচ্চা আছে। তখনও পর্যন্ত জানে না। তো যখন সে ঢাকা আসে, আমি জিজ্ঞেস করলাম যে ঢাকা কেন আসতেছে। বলতেছে যে তোমার সাথে দেখা করতে আসতেছি, 2 একদিন থাকবো, আমার আম্মুর সাথে আসবো, পরে আমি চলে যাবো বেড়াইয়া। ঠিক আছে, আসো। পরে ঢাকা আসছে, আমার জন্য অনেক রান্না করে নিয়ে আসছিল। তখন ওর সাথে ফার্স্ট তখন দেখা, আচ্ছা। অনেক রান্না তার আগে কি আপনারা ভিডিও কলে কথা বলেছেন জি বা দেখা হয়েছে জি আপনাদের? জি। হ্যাঁ, হ্যাঁ। তার আগে ফেস টু ফেস দেখা হয় নাই, জাস্ট ভিডিও কলে কথা বলছি, ফোনে কথা বলছি। তো আমার জন্য অনেক রান্না বান্না করে নিয়ে আসছিল। ওইটা তার সাথে ফার্স্ট দেখা, রান্না করে নিয়ে আসছিল আমাদের এখানে একটা রেস্টুরেন্টে, ওইখানে বসি। তো যখন গাড়ি থেকে নামার পরেই আমি ওইখানে দাঁড়াইছিলাম। তো আমি ওর নিয়ে আসছি, ওর আম্মুরে পাঠিয়ে দিছে। তো একটা রেস্টুরেন্টে বসে একসাথে খাওয়া দাওয়া করলাম। সে আমার সাথে খাইলো, খাওয়ার পরে সে বাসায় চলে গেল, আমি বাসায় চলে আসলাম। দেখে খুব ভালো লাগলো, আমাকে দেখে তার ভাবটা ভালো লাগছে। দেন তখন কিন্তু জানে না যে আমি বিয়ে করছি। তো তারপরের দিন আমাদের ঘুরতে যাব। তো আমাদের যখন ফোন দিলাম তখন সে আসছে, টঙ্গীতে আসছে। আসার পরে আমরা 300 ফিট গেছিলাম ঘুরতে। তো ওইটা দ্বিতীয় দেখা। আচ্ছা। তো ওইখানে যাই, তখন খুব বৃষ্টি ছিল। তখন ওই টাইমটায় বৃষ্টি থাকার কারণে তখন আমরা কফি খেয়ে যাবে। তো এখান থেকে অনেক কথা বললাম, তোর লাইফে অনেক কিছু জিজ্ঞেস করলাম যে তোমার লাইফে কেউ ছিল কিনা বা তুমি আমাকে কতটা চাও। সে বললো যে তার লাইফে একটা ছিল, একটা বয়ফ্রেন্ড ছিল, তার সাথে ব্রেকআপ হয়ে যায়। তখন আমার কথাগুলো শুনে খুব খারাপ লাগলো যে তার রিলেশন ছিল একটা, এখন নাই। ঠিক আছে, তোমার যেহেতু আগে ছিল, এখন যেহেতু আমি তোমার লাইফে আসছি, তো আমি আর চাই না যে তুমি কারোর সাথে কথা বলো। শুধু রিলেশনই ছিল? জি, ওর সাথে রিলেশন ছিল প্রায় 1 বছর একটা ছেলের সাথে। আচ্ছা, বিয়ে তো হয়নি? না, তখন Okay. মানে বলতেছি তখন। তো সে এখান থেকে চলে যায়। যাওয়ার পরে আমার সাথে ফোনে কথা হয়, দেশে চলে যায়। দেশে যাওয়ার পরে প্রায় 2-3 মাস 4 মাস হয়ে যায় আমরা কথা বলতেছি। কথা বলার মাঝখানে এই যে সে বাড়িতে চলে গেল, সে আমার সাথে দেখা করে বাড়িতে চলে গেল। এই যে বাড়িতে যখন চলে যাচ্ছে, বাসে যখন উঠে গেল, বাস যখন সাই করে টান দিল, তখন মানে কষ্টটা কেমন লাগলো আকাশ? তখন আমার অনেকটাই কষ্ট লাগছিল। তখন ওর সাথে আমার একটু ঝগড়া ছিল।
দেন যে সকালে যে চলে গেছে তখন সে আমাকে ভয়েস দিছিল যে আমি যাইতেছি, খুব কান্না করতেছি, তুমি আমাকে ফোন দিলা না। আহা, দেন তখন আমি খুব রাগ করেছিলাম তারপরে। তো বাসায় যখন বাসে উঠছে তখন আমাকে ভয়েস দিল, ভয়েস দেওয়ার পরে আমার শুনে খুব খারাপ লাগলো যে আমার জন্য আসছে, যাওয়ার সময় কান্না করতে হতে যাচ্ছে। আমার খুব খারাপ লাগছে, অনেকটাই খারাপ লাগছে। সেটা সে এখনো জানে না, বোঝে না যে কতটা খারাপ লাগতো। দেন সে চলে যাওয়ার পরে 4 থেকে 5 মাস পর সে আমাকে বলতেছে যে আমি ঢাকা একবার চলে আসে পড়বো। আমি কই কেন? কই এমনি তোমাকে আমি তোমার কাছে চলে যাবো, আমি এখানে আর থাকবো না। আপনাদেরকে একটু বলে রাখি ডিয়ার লিসনার্স, 1 মিনিট পজ দিয়ে আকাশ। গুরুর হঠাৎ করে গলায় প্রবলেম হয়েছে এন্ড গুরু একটু গরম পানি খেতে গেছে, বাট আমাদের সবসময় কিন্তু রেডিওটা বাইরেও চলতে থাকে, গুরু সমস্ত কিছু শুনছে, আপনাদের এত টেনশন নেওয়ার কিছু নাই। বা যারা যারা দেখছেন তারা একটু লাইফটা বেশি করে শেয়ার করে নেবেন, একটু মানুষজন আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন। কেন আসবো যে আমি এখানে থাকবো না, আমি তোমার কাছে চলে যাব, আমি আগে যেখানে জব করতাম ওইখানে জব করবো। দেন সে বলার একদিন পরেই সে চলে আসছে। আসার পরে আমার সাথে মিট করলো, মিট করার পরে দেখলাম তখন একটু স্বাস্থ্য ছিল, তার আরো আপনার? ভালো ছিল, আমারও ছিল, তাদের ছিল। আচ্ছা আচ্ছা, দেন এখানে আসার পরে প্রায় মানে শুধু কালা না, স্বাস্থ্য ব্যাপার। ওকে। দেন সে এখানে আসছে, আসার পরে প্রায় 1 সপ্তাহ কাজ করে নেই, বাসায় ছিল। 1 সপ্তাহে ওর সাথে আমি ঘুরছি, অনেক জায়গায় গেছি। দেন বিয়ে বাড়ি গেছি, 300 ফিট গেছি, বিভিন্ন জায়গায়। আপনার বউ তখন কিন্তু তখন জানে না আমার বউ এসব? জানতো না আচ্ছা, যে ওর সাথে রিলেশন করছি, আমার বউ এবং জানতো আপনি না। এই মেয়েটাকেও বলেন নাই তখনো না না, পর্যন্ত? তখনো পর্যন্ত জানে না। আচ্ছা, তো একটা সময় কথা বলতে বলতে যখন ওর সাথে আমি এই যে দেখা নতুন করি- যে মেয়ের সাথে দিয়ে বাড়ি বা 300 ফিট গেছো, জি। ও শুধু পারফিউমের গন্ধ পাইছো? হ্যাঁ, দুটোটাই, মানে চুলের গন্ধ? জি, চুলের গান ছিল, প্লাস তার মানে একটু ক্লোজ হয়েছে ওর সাথে, তাই জি। তো? ওকে। তো যখন ওর সাথে দেখা করতে যাইতাম তখন আমার বাসা থেকে অনেক টাইমে ফোন দিত, আমার ওয়াইফ ফোন দিত, হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করতো যে কোথায় তুমি, কি। তখন আমি অনেকটা বাহানা দিতাম যে আমি আছি, এই জায়গায় আছি, এই জায়গায় আছি, কিন্তু কখনো বলতাম না। দেন যখন মাঝে মাঝে যখন ওর ফোন দিত তখন বাসায় আমি থাকলে আমার বউটা একটু সন্দেহ করতো যে এত রাতে ফোন আসে, ফোন দেয়, কথা বলে, ফোন আসলে বাইরে চলে যায়, কিছু মিন করতো আমাকে, বাট আমাকে কখনো বলতো না। আর যখন ওর সাথে আমি থাকতাম ও কিছুটা মিন করতো, ফার্স্টে কোনো মিন করতো না, তো তখন আস্তে আস্তে বুঝতে পারে যে আমার জীবনে একটা প্রবলেম আছে। তো দেন আমরা ঘোরাফেরা করতে করতে অনেকটাই মিশছি, যে কখনো বলতে পারবো না যে এতটা ওর সাথে মিশে গেছি, যতটা আমার ওয়াইফের সাথে কখনো মানে মিশি নাই। খুব ডিপে? জি, যে যতটা আমার ওয়াইফের সাথে মিশতে পারি নাই, এত জায়গায় ঘুরতে পারি নাই, কিন্তু ওর সাথে অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় ঘুরছি, হাত ধরছি, প্লাস অনেক জায়গায় এই ঘোরাফেরা করে জায়গায় স্মৃতি ছিল, বাট সবটাই মানে ওর ওই সাথে। মেয়ের সাথে? জি। শুধু ঘোরা না? জি না, শুধু ঘোরাটা প্লাস ভালো একটা আন্ডারস্ট্যান্ড ছিল, ভালো একটা মায়া ছিল, মানে কথা কথা ছিল, হাত ধরা। সবসময় কথা বলতাম, মানে ওয়াইফের সাথে এই সময়টুকু কাটানো হয় কাটানো হয়নি, মানে যে ওর সাথে সময়টুকু যতটা আপনি ওর ওনার সাথে হয়েছে। কাটিয়েছেন। জি, হ্যাঁ। আমরা প্রায় সারাদিনের ভিতরে প্রায় 20 ঘন্টায় কথা বলতাম ফোনে, এত আপনার কথা বলতাম চাকরি তার সাথে। বাকরি কি হতো তখন? আমি অ্যাকচুয়ালি যে জবটা করি, এই জবটা কিন্তু আমার সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত করি। দেন আমি 1 ঘন্টা কাজ করলে প্রায় 2-2.5 ঘন্টা বসে থাকতে পারি, কাজের মাঝখানে আমি কথা বলতে পারি। আমার আচ্ছা, এমন একটা বাসায় job। এসে আমি বাসায় আসতাম প্রায় 9টা, 10টা, 11টা, 12টা বাজে বাসায় আসতাম, তারপর? কথা বলে বাসায় আসতাম। তখন আমার ওয়াইফ জিজ্ঞেস করতো যে এত রাত্রে কি করো। আচ্ছা, তারপরে বাকি সকাল পর্যন্ত তখন আর কথা বলতে না? না, সকালে আমি 20 ঘন্টা বোঝানোর চেষ্টা করতেছি। জি, তখন 12টা পর্যন্ত কথা বলতাম, 12টা 1টা পর্যন্ত। দেন সকালে ভোর 7টা বাজে আবার শুরু সে করে ফোন দিতে। দিত, True. ফোন দিয়ে আমার ঘুম ভাঙাইতো। দেন তখনও জানতো না যে আমার ওয়াইফ আছে। তো কথা বলতে বলতে একটা পর্যায়ে এটাই হচ্ছে বাঙালির কমন 2টা রোগ আছে, ডায়াবেটিস আর অন্য মেয়েকে ভাল লাগা বিয়ে করার পর। তো তোমার ক্ষেত্রে এই প্যাচটা লাগলো কেমনে? এটা যে জানার কারণে, এই কারণে যে যারা শুনতেছে তারাও হয়তো মিলাতে পারবে যে এই মেয়েটির কি কারণে তোমার ঘরের বউকে বাদ দিয়ে ওর প্রতি তোমার আকর্ষণটা বেড়ে গেল। মনে বুঝতে পারছো কিছু কি যে এই কারণে বা কিছু? যেমন ধরো দিয়া বাড়ি যাইতা, কি করতা যে কারণে ওর সাথে দিয়া বাড়িটা অনেক বেশি ভাল লাগতো বা 300 ফিট ভাল লাগতো? ওর সাথে যাইতাম, আন্ডারস্ট্যান্ডিং, কথাবার্তা? হাতের উপর হাত রেখে হাঁটতাম, হাত মানে? হাত রেখে হাঁটতাম, হুম। অনেকটাই হাঁটতে হাঁটতে কথা বলতাম, একসাথে সে তো মিশতাম, বউয়েরও খাওয়া হাত দাওয়া ধরা করতাম। যায়? অ্যাকচুয়ালি আমার আমি বউর ওর হাত যে তো আর সময়টা খসখসে দিতাম, না। যে আমরা বউটাকে এমন সময় দিতাম না কখনো। আচ্ছা, ওর হাত ধরে হাঁটতে এটা ভাল লাগতো?
জি। আচ্ছা, আর কথাবার্তা? ওর সাথে সময় কাটাইতাম, দুষ্টামি করতাম। বাট কি আমি ধরনের? যখন ওর সামনে যাইতাম তখনই আমার মানে আমাকে হয়তো মারতো বা আমার হাতে কামড় দিত কোথায়? বা আমার এমনি দুষ্টামি করে এই হাতে? জি কামড় দিত, তারপর আমার চুলে ধরে টান দিত। এগুলো আমি খুব ফিল করতাম, মানে খুব এই ভালো লাগতো। দুষ্টুমি গুলো আপনি মিস করতেন? খুব miss করতাম। যেটা আপনি ঘরের বউর কাছ থেকে পাইতেন না? জি না, সেটা এই যে বেটা মানুষ, শুনে রাখো। আচ্ছা, এই হাতে কামড় দেওয়া, চুল ধরে টানা। জি। ওকে। তারপরে এই যখন ডিয়া বাড়ি যাই আসছি, আসার পরে তুমি কিছু করতে না? না আমি ওই তুমি কামড়ের অপেক্ষায় থাকতা? আমি ওরা খাওয়া দিতাম। খাওয়াই আমি দিতা। যেটা নিতাম, ধরেন ঝালমুড়ি বা ফুচকা, আমি ওরা খাওয়া দিতাম, Okay. সে আমাকে খাওয়া দিত। ওকে। তো একটা পর যেভাবে চলাফেরা করতে হবে তার সাথে অনেকটাই ঘনিষ্ঠ হয়ে যায়, কিরকম? মানে অনেকটাই মায়া, অনেকটাই ভালোবাসা তার প্রতি। আমার বউর দিকে ভালোবাসা কমতে থাকে। দেন ওর প্রতি ভালোবাসাটা অনেকটাই বেড়ে যেতেছে। তো একটা সময় যখন আমি ফোনে কথা বলতাম, তখন আমার ওয়াইফ আমার ফোন থেকে সেই নাম্বারটা চুরি করে নেয়। হুম। মানে উনি সন্দেহ করতে পেরেছিল, তারপর? আমার ফোন থেকে নাম্বারটা চুরি করে নেয়, সেটা আমি জানি না। যখন আমি রাত্রে ঘুমাইতাম ফোন রেখা, সে তখন আমার ফোনটা নিত নাম্বারটা, নেওয়ার পরে ওই মেয়েকে ফোন দিছে। ফোন দিয়া তখন ডিটেলস সবই বলল, যে আপনি আকাশের সাথে কথা বলেন, আকাশ তো আমার হাজবেন্ড। বাট এটা আমি তখন জানতাম না। ও আর মানে বৃষ্টি আর আমার ওয়াইফ দুজন মিলে দুজন বলতো। কথা বলতো। তো কথা বলতে তারা মানে প্রায় এক সপ্তাহ কথা বলছে, বাট আমি জানি না, এবং বৃষ্টির আচরণেও আপনি বুঝতে পারেন? বুঝতে পারিনি। কিন্তু ওর কিছু কিছু কথা আমি বুঝতে পারতাম। তখন থেকে প্রায় সময় জিজ্ঞেস করতো, জাকাশ তুমি কি বিয়ে করছো? আমি কই না, আমি বিয়ে করবো কেন, আজব তো, তুমি কি দেখছো আমার বউ বিয়ে করছে? আপনার মনে এটা প্রশ্ন আসে না যে একদিন না একদিন তো এটা জানবেই, নাকি আপনি ভেবেছিলেন এটা সারা জীবন আপনি লুকিয়ে রাখতে পারবেন? সেটা তো পারবো না, কারণ সত্য কখনো চাপা থাকে না, একটা সময় প্রকাশ হবেই। তো তার মানে অবশ্যই বৃষ্টিকে নিয়ে আপনার ভবিষ্যতের কোনো পরিকল্পনা ছিল না, তাই কি গুরু? না, ওই কামড়া কামড়ির মধ্যে আছে। তখন ওই ফিলিংস এর মধ্যে আছে তুমি, রাইট? মানে আপনার কাছে তখন ওই সময়টা ভাল লাগছিল, আপনি এনজয় করছিলেন। এক্স্যাক্টলি। তখন ওই যে বুট মুড়ি খাওয়ানো, গায়ের গন্ধ, আর ওই যে হাতে কাপড় দেওয়া, চুল ধরে টানা, এগুলোর মধ্যেই তুমি আসছো। তুমি আর ভিতরে ডিপে আর যাচ্ছ না, তাই না? কি হবে পরে দেখা যাবে। তারপর একটা পর্যায়ে তখন সে জানতে পারে যে আমার ওয়াইফ আছে, আমার একটা বাচ্চা আছে। দেন আমি হঠাৎ করে একদিন ধরতে পারি, আমি যখন অফিস থেকে বাসায় আসছি, আসার পরে দেখলাম যে আমার ওয়াইফ ওর সাথে কথা বলতেছে। দেন যখন কথা বলতেছে, আমি লাউডটা দিছিল, তখন আমি ভয়েসটা শুনছি। শেয়ার করতো। গুরু, আপনার আর্মিরা আজকে শেয়ার করেছে মাত্র 373। প্লিজ শেয়ার করো। এবং আমাদের বন্ধুরাও আজকে কোথায়, সব ঘুমিয়ে গেলেন নাকি, বুঝলাম না আমি। প্লিজ শেয়ার করো, প্লিজ শেয়ার করো। হ্যাঁ, তারপর যখন আমি বুঝতে পারলাম যে ওর সাথে কথা বলতেছে, ওর ভয়েসটা শুনলাম, তখন আমার ভিতরে পুরো একটা খুব চিপ মারছে, একটা যে সাইক্লোন এই বুঝে আমার লাইফ থেকে সে চলে গেল। মেয়ে বউ জানলো এটা কোনো ব্যাপার না। না, বউ জানতো সেটা আমি বউর দিকে তখন একটা কেয়ার ছিলাম না। ও আচ্ছা, ওর গায়ে লাগতেছে না, but কেয়ার মেয়েটা লাগতেছিল। চলে যাবে। জি, মেয়েটা চলে যাবে, তার জন্য আমার খুব Okay. ভয় লাগতেছে স্বাভাবিক। যে আমি এতটা ভালোবাসছি, সে যদি আমার লাইফ থেকে চলে যায়, আমি থাকবো কিভাবে? দেন তখন আমি আমার বউকে বকাঝকা করলাম, ঝাড়িয়ে মারলাম যে তুমি ওর সাথে কথা বলো, আমি জানি না কেন কথা বলতেছো, কেন কথা বলছো তুমি, সেটা একটা প্রশ্নের উত্তর। এইভাবে আকাশ জি, বউ আমি জানার চেষ্টা এরকম- করবে না? এরকমটা আমি করতাম। দেন তারপরে সে জানলো, জানার পরে আমি তাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে তুমি তো সব জানো, সব শুনছো, দেন তুমি এখন কি করবা, তুমি কি আমার রিলেশন রাখবা? বলো যে তোমার সাথে আমি সামনাসামনি মিট করতে চাই, কথা বলতে চাই, এই বিষয়ে আমার কিছু কথা আছে। তো সে তারপরের দিন আমি অফিসে যাই নাই, ওর সাথে মিট করতে গেলাম। যাওয়ার পরে সে আমার সাথে আসলো, আসার পরে মিট করলাম, মিট করার পরে সে বলল যে আমার কিছু ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আমিও তোমাকে ওরও বলি নাই। ব্যাকগ্রাউন্ড আছে। আমি কি বলো? বলো যে অ্যাকচুয়ালি আমার তো একটা সংসার আছে। আও, বললাম মানে? বলো যে হ্যাঁ, আমার একটা গুরু, সংসার আছে। ডোন্ট মেক দিস ফেস। সংসার আছে মানে? সিরিয়াসলি মজা করো কেন? কারণ আমার একটা হয়েছে দেখে তুমি এরকম করে মজা করতেছো। যে আকাশ, না মজা না, আমি আকাশ নাকি আকাশ? ও আচ্ছা, ওই কথা বলতেছে যে আমি মজা নিচ্ছি না, এটা আসলে ঘটেছে। সিরিয়াসলি আমি ভাবছি যে তুমি মজা করতেছো, তুমি এটা সিরিয়াসলি বলো না। বলো যে না আকাশ, আমি সিরিয়াসলি। শান্ত, আমি এত ডিফারেন্ট কথা শুনেছি লাইফে, স্পেশালি এই প্রোগ্রাম। আমার কাছে হচ্ছে ঝাক্কাস, আমিও যেমন তুমিও তেমন, এরকম হচ্ছে না। ওটা তা বলে বলেছে আকাশ, আমারও জীবনে এরকম কথা আছে। তারপর
তারপর বললাম যে ঠিক আছে শুনি বলো। পরে বললো যে আমি তো ম্যারিড। হুম। আমি তো এটা শুনে আমার মাথা আসমান ভেঙে পড়ছে, মানে ম্যারিড? কিন্তু কেন আসমান ভেঙে পড়বে? আপনি নিজেও তো ম্যারিড ছিলেন, এই কথাটাও আপনি লুকিয়েছেন। সেটা কিন্তু ওই হতে যে- পারে, বাট যাকে ভালোবেসে সে আন করা, হ্যাঁ। তাই না? মানে আমি ভুল করব কোনো সমস্যা নাই, জি, কিন্তু আমার সাথে কারণ- কেউ ভুল করলে আমার কষ্ট যে লাগবে। ওর কষ্ট লাগবে। তুই করলি কেন? তুই করলি অনেক ভালোবাসি পারফেক্ট ভাবে আন করা হ্যাঁ, বা- আমি তো অনেক ভালোবাসি, Intake. তুই এটা কেন হবে তোর প্রতি? তুই তো আমাকে বলতে পারতি। আমি বলি না ঠিক আছে, আমারটা 10-7 খুন মাপ, তুই কেন বললি না? তুই দিতি? কেন বললি? তারপর না, ওই যখন আমার সাথে দেখা করতো তখন একটা মেয়ে নিয়ে আসতো, সেটা আমি পরে জানতে পারলাম যে ওই মেয়েটা। ওটা আমি কে? ফার্স্টে যখন জিজ্ঞেস করতাম যে এটা কে, সে বললো যে আমার বোনের মেয়ে। আর পরে কি দাঁড়ালো? এবং ওই বাচ্চাটাও তাকে মা বলে ডাকে নাই? জি না, আচ্ছা, তখন আচ্ছা, মা বলে ডাকে নাই, বাচ্চা ছোট ছিল। পরে কি দাঁড়ালো যে ওটা নিজেরই মেয়ে? তারপর আমি জানতে পারলাম যে এটা নিজের মেয়ে। মানে কতদিন আসছে এরকম মেয়ে নিয়ে? মেয়ে নিয়ে আসছিল দুইবার আমার সাথে মিট করতে আসছিল মেয়ে নিয়ে। তাও টের পাওনি? আমি তারপর টের পাই নাই। মামুন লাইভে আজকে প্রথম একজনের রিকোয়েস্ট এখানে আসা, নামটি পড়ে শোনালে খুব খুশি হতাম। মামুন কুড়িগ্রাম থেকে পড়ে দিলাম আপনার ইয়েটা। শফিকুল অনেক অসুস্থ, 15 ঘন্টা ডিউটি করেও আমাদেরকে এই মুহূর্তে শুনছেন। তারপর সীমাহীন লিখেছেন, ভাই আপনি সেরা। বলেন কি আকাশ আসলে ভাই। সেরা? আকাশ। দেন তারপর আকাশ। ওকে বল। তারপর যখন জানতে পারলাম আপনার যে- নেওয়াজ শরীফ তো জয়েন করছে গুরু। নেওয়াজকে আমি তো সবসময় চোখে চোখে রাখি, যে- চোখে চোখে আছি। তুই হাজারের নিচে থামিস না আজ, কি? কেউ খুলতেছে না কথা। হ্যাঁ, তারপরে যখন জানতে পারলাম সে ম্যারিড, তখন আমি জিজ্ঞেস করলাম যে তাহলে ওই মেয়েটা কি? তখন বলল যে ওইটা আমারই মেয়ে। হুম। তখন আমি সত্যি গুরু আমি বিশ্বাস করতে বয়স পারি কত নাই। রে বেটা? জি তোর age 27 কত এখন? 28। এটা কিন্তু গুরু ব্যাক ইন 2014-15 15 বলতে এই ঘটনাগুলো ঘটাইছিস এখন থেকে আরো 12 বছর আগে, রাইট? ওর সাথে প্রায় আমার almost। রিলেশন তার মানে তখন বয়স ছিল কত? 15-16? না 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 না, এই ঘটনাটা ঘটছে যখন 2016, তাই না? আমার এই ঘটনা ঘটছে 2021 21-এ। আচ্ছা 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 21-এ। আচ্ছা। আচ্ছা। এখন টেস্ট চলতেছে প্রায় 2 বছর। তো যখন জানতে পারলাম, জানার পরে আমার মানে চোখে পানি চলে আসছে, মানে পানি। চলে আসছে যে আমি এটা কি শুনলাম। তখন বললাম যে ঠিক আছে, যেহেতু তোমাকে আমি লাভ করি, সিরিয়াসলি মন থেকে অনেকটা ভালোবাসি, যে আমার কোনো সমস্যা নেই, আমি সবটাই মেনে নিব। দেন তুমি এখন কি করতে চাও? তখন বললো যে আকাশ দেখো, আমিও তোমার সাথে কথা বলতে বলতে এমনটা জড়াইছি বা এতটা ভালোবাসে ফেলছি, আমি বাড়ি ভালো তোমাকে লাগে ছাড়তে না। পারবো না। একই অবস্থা। তো আমি বললাম যে তোমার হাজবেন্ডের সাথে তুমি এখন থাকো? বলে যে না, আমি হাজবেন্ডের সাথে থেকে আমি 1 বছর দূরে থাকি। আচ্ছা, থাকলেও স্পর্শ করতে দেয় না বা দূরেই জি, থাকি। জি, দূরে Okay. থাকে, তার হাজবেন্ডের সাথে থাকে না। আর অ্যাকচুয়ালি তার বিয়ে হয়েছিল তার রিলেটিভের সাথে, ওর জোর করে বিয়ে জোর দিয়েছিল, করে বিয়ে দিয়েছিল। এটা। ওরও ছোট থাকতে বিয়ে হয়েছিল। দেন যখন শুনলাম যে হাজবেন্ডের সাথে থাকে না, একা থাকে, তখন বললাম ঠিক আছে, তুমি তোমার হাজবেন্ডের কাছে আর যাবা না, আর যদি যাও সেটা আমাকে বলো যে আমি আকাশ, আমি হাজবেন্ডের কাছে চলে যাব, আমি এখানে থাকবো না। ওই বলতেছে যে না আকাশ, আমি মরে যাব, তারপর আমি ওর কাছে আমি ওর যাবো কাছে না। যাব না, এই শরীরে মন তোমার জন্য। জি, আমি যেহেতু আমি তোমার জন্য গাজীপুর আসছি, আমি এখানে আর কখনো ব্যাক করবো না এখানে। ওকে। অ্যাকচুয়ালি করে সে কিন্তু আমার জন্য গাজীপুর আসছে, একমাত্র শুধু আমার জন্যই, যে আমি এখানে থাকবো না, আমি তোমার জন্য গাজীপুর চলে আসছি। তো আসার পরে একটা সময়, গাজীপুর তো ইউক্রেনে কিয়েভ না, কাছে, এই যে গাজীপুর জি গেছে। গাজীপুর, সেটাই বল। গাজীপুর। ওকে। তো ময়মনসিংহ থেকে গাজীপুর চলে আসছে আমার জন্য। দেন তখন সে জানতো যে আমার ওয়াইফ আছে, সে সবকিছু জেনে শুনেই আমার সাথে রিলেশনে জড়াইছে। না না, সে রিলেশনে যখন আপনার সাথে জড়িয়েছিল তখন সে জানতো না। জানতো না, পরে জানছে, ওটা পরবর্তীতে continue যখন করছে। জেনেছে তখন আপনারা ইমোশনালি অ্যাটাচড হয়ে গিয়েছিলেন, বেরোতে পারেন। বিয়েতে পারিনি। তাই তাহলে continue এটা বলেন না যে জেনে শুনে আপনার সাথে রিলেশনে জড়াইছে, সে তো জানতোই না। যে ওটা জানার তারপরে- পরেও কন্টিনিউ করছে, এই তো? জি, জানার পরও সে আমার সাথে কন্টিনিউ করছে, কারণ যেহেতু একটা মন দিয়ে ফেলছে, সেটা তার কখনো এই back করা ইমোশন যায় না। থেকে বেরোতে পারেন না এই দুইজনই। তারপর- যেমন আমি যেমন একটা দিয়ে ফেলছি, তার জন্য আমি বেরোতে পারি নাই। তো দেন আমাদের এরকম রিলেশন ভালোই চলতেছিল। একটা সময় গুলো সে আমার জন্য সবকিছু করতো। ঘরের বউ সমস্যা করছে না? ঘরের বউ, সে আমাকে ঘরের বউ মানে একটা কথা বলছে যে যখন জানতে পারছে ওর বিষয় আমার, তখন বলছে যে তুমি কথা বলো ঠিক আছে, কিন্তু ঘরে বসে কথা বলবা, বাট বাইরে না। আহা। মানুষে কানাশোনা করবো, মানুষের খারাপ বলবো, এটা আমি চাই না।
তুমি কথা বলো, আমার সামনে কথা বলো বা ঘরে কথা আপনি বলো। এটা কখনো ফিল প্রয়োজন করতে হলে- আপনি এটা কখনো ফিল করতে পেরেছেন আকাশ, যে একজন ওয়াইফ যখন তার হাজবেন্ডকে ওই পারমিশনটা দেয়? ফিল করার মতো সিচুয়েশনই তো নাই। কিন্তু সে কিন্তু অনেক নেশায় কান্না পেয়ে করতো। গেছিস না? সে অনেক কান্না করতো, সেটা আমি বুঝতে পারতাম, দেখতে কিন্তু এটা? তার প্রতি কিন্তু আমার ভালোবাসাটা ছিল না তখন। But আমার মানে ভালোবাসাটা কোনো সব- যায় আসে না, কানতে না, যায়। আমার সম্পূর্ণ ভালোবাসাটা শুধু তার প্রতি ছিল, বৃষ্টির প্রতি আচ্ছা, ছিল। বৃষ্টির প্রতি ছিল। সে কান্না করতেছে, সে খায় না, বাট আমার কোনো ফিল নেই। কিন্তু ওই খায় না, ওই কান্না করে, বাট ওর দিকে আমার অনেকটা কেয়ার। যে ওই না খাই থাকলে আমার কতটা কষ্ট লাগতো, দেন আমি কিন্তু আমার এখান থেকে গিয়ে ওর আমি খাওয়াই দিয়ে আসতাম যখন শুনতাম যে আমি খাই না। Should he change the bed? তো এরকম যে আর কি। প্রায় অনেক সময় ওর আমার সাথে ঝগড়া হতো। আমার সাথে ঝগড়া হলে সে আমার মানে খাওয়া দাওয়া করতো না বৃষ্টি। যখন শুনতাম যে খাওয়া দাওয়া করতো না, দেন আমি অফিস থেকে ছুটি নেওয়া বা আমার অফিস যখন মানে ছুটি নেই, অ্যাবসেন্ট করি, যখন ইচ্ছে করে কিন্তু তার কাছে আমি ছুটে যাই। ছুটে যাওয়ার পরে আমি দেন ওর নিজের হাতে খাওয়াই দিয়ে আসতাম, সে আমাকে নিজেকে খাওয়াই দিত। বউ বাড়িতে কানতেছে, নো ইস্যু। আর বউ বাসায় কিছুটা জানতো যে ওর সাথে আমি কখনো বাসায় বলতাম না যে আমি ওর সাথে মিট করে যাচ্ছি। তো একটা সময় গুরু যখন রোজার ঈদ চলে আসছিল, আসার পরে সে দেন বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে আমার সাথে ভালোই কথা বলছিল, অনেকটা ভালোভাবে কথা বলছিল। আমি ওর সাথে অনেক মানে তখন খারাপ বিহেভ করতাম। সে আমাকে বউয়ের সাথে আর বউর সাথে খারাপ ওর সাথে আমি বাসায় যাইতাম, রাতে 10টা 11 বছর বাসায় যেতাম। বাসায় গিয়া খালি বলতাম যে আমি ভাত খাবো, খাবার লাগবে, মানে খাবার দাও। সে বসে থাকতো আমার জন্য, বসে থাকতে পর আমার ভাত দিত। হুম। দেন আমি ওর একবার জিজ্ঞেস করতাম না যে তুমি খাইছো কিনা বা খাবা কিনা। তো আমার খাবার দিত, খাবার দেওয়ার পরে আমি খাইতাম, খাইয়া আমার মতন করে ফোন টিপতাম। দেন ফোন টিপার পরে আমি ঘুমাই পড়তাম। সে আমাকে বলতো, আমার ওয়াইফ বলতো যে তুমি যে খাইছো আমাকে একটাবার বলছো যে আমি খাইছি কিনা। But আমি বাচ্চা দিকেও খেয়াল হতো না ওইভাবে? আমি বাচ্চা যখন যাইতাম, সত্যি কথা যেটা হতো না ওইভাবে, right? বাচ্চার দিকেও খেয়াল নাই। যখন বাবাকে ডাক দিত, আমি তার জন্য একটা দোকান ফিক্স করে রাখতাম যে তোমার যখন ইচ্ছে করবে তখন তখন সেটা এটা ঠিক আছে, বাট ওই ফিল যেটা সেটা ভাবে আসতো না। যখন ফোকাস তো তোমার ওইখানে জি বৃষ্টিতে। জি জি আমার বাসায় মানে তেমন বাচ্চার দিকেও ওই- বাচ্চার দিকেও তেমনটা ছিল না। আচ্ছা, পরে পরিস্থিতিটা কি হলো ফাইনালি, একদম শেষ মুহূর্তে যদি যাই? ফাইনালি গুরু যখন সে দেশে যায়, মানে ঈদে ছুটিতে দেশে যায়, ওর সাথে আমি খুব খারাপ ব্যবহার করতাম, অনেকটা খারাপ বিহেভ করতাম। যখন ও আমাকে ফোন দিত, অনেক সময় ব্যস্ত দেখাইতাম, যখন তখন আমি ওকে বাজে বিহেভ করতাম, ফোন দিস না, ব্যস্ত আছি। দেন আমি অনেকবার তাকে ব্ল্যাক লিস্টেও রাখতাম। সে আমার জন্য অনেক পাগল হয়ে গেছিল। এমনকি গুরু সে যখন আমি ফোন রিসিভ করতাম না, কথা বলতাম না, একটা সময় সে এখান থেকে আমাদের অফিসের সামনে গিয়ে দাঁড়ায় থাকতো আমার জন্য। মানে আপনার ওয়াইফ? না, আমার না বৃষ্টি। না বৃষ্টি বৃষ্টি। মানে পরকেজার জি, সাথে। জি। তো আমার একটা সময় আমার অফিসের সামনে গিয়ে দাঁড়ায় থাকতো সবসময়, যখন একটু রাগ করতাম। এক সপ্তাহ পর পরই তার সাথে আমার রেগুলার 2-1 দিন 3 দিন পর পর দেখা হতো, 1 দিন 2 দিন 3 দিন দেখা হতো। দেখা না হলে থাকতে পারতাম না, হুম। ও থাকতে পারতো না, আমি থাকতে পারতাম ওর না। সাথে কিভাবে একসাথে হতো তোমরা, কোথায় দেখা করতে? আমরা বিভিন্ন জায়গায় দেখা করতাম। না না বাসা। বাসায় কখনো দেখা করি নাই। হুম। দেন সে যে একটা রেস্টুরেন্ট আসতো, আমি তো 18-19 বছর এগুলো করতেছি, আমি এই কারণে এইসব জিনিসগুলো তো অনেক অনেক পেকে গেছি আর কি। জি সেক্সুয়ালি ওর সাথে মিক্স আপ করার জন্য তুমি ডেসপারেট ছিলে, সেটা পারপাস সার্ভ করতে কোথায়? জি গুরু, ওর সাথে আমার ফিজিক্যালি কোনো কিছু হয় নাই অ্যাকচুয়ালি, সেটা আমি কখনোই চাই নাই, কারণ আমি ওর মন থেকে অনেক ভালোবাসছি। আমি যারা ওরা বলছিলাম যে আমাদের ভিতরে মানে রিলেশনটা থাকবে, বাট খারাপ কোনো নোংরা কাজ সেটা আমি করবো না। আর আমি সেটা কখনো তাকে বলিও নাই যে আমি তার সাথে এটা করতে চাই বা সেটা আমার সাথে করুক। সো মেয়ে ডেসপারেট তোমার কাছে আসার জন্য বারবার যোগাযোগ করছে, তুমি ওকে না, মেয়েটাও উল্টাপাল্টা চাই খারাপ নাই। মেয়ে উল্টাপাল্টা খারাপ বিহেভ করতেছে, ও তোমার অফিসের সামনে বসে থাকতেছে, তারপর পাত্তা দিচ্ছ না। ফাইনালি কি জি, হলো, জি, লাস্টে কি জি। হলো? তো যখন আমি পাত্তা দিতাম না, একটা সময় সে অনেকে আমাকে সবসময় বলতো যে তুমি একদিন বুঝবা যে আমার হারানো বেতনটা কি, বা যখন বুঝবা তখন কিন্তু আমার চাইলেও পাবা না। তখন আমি তেমনটা গুরুত্ব দিতাম না।
তখন আমার মতন আমি বিহেভ করতাম, ব্লক মারতাম, কথা বলতাম না। এগুলো তো শুনেছি। তারপর সে দেশে গেছে ঈদের ছুটিতে। কিন্তু আপনি এরকম কেন করতেন? আমি না গল্পটা ধরতে পারতেছি না, মানে আপনি কেন করতেন এরকম? আপনি তো তাকে ভালোবাসতেন, জি। আপনার ওয়াইফকে ডিচ করেছেন আপনি। না, এটা হয়তো একটা সময় গিয়ে ও যে ওরকম ডেসপারেট হয়ে গেছে, ওরকম ডেসপারেট ভালোবাসাটাকে হয়তো কভার করতে পারছে না, মানে প্রতি মুহূর্তে 24 ঘন্টা এরকম হয়তো পারতেছে না। তাই কি? এরকম জি, ছিল কি? আমাকে সবসময় ফোন দিত, সারাক্ষণ মানে বলতো যে আমার সাথে হয়তো কথা একদিন বলতে। মেনটেন করা সম্ভব, সপ্তাহে 3 দিন দেখা করতেছে, কিন্তু ও চাচ্ছে সার্বক্ষণিক। আচ্ছা, এইটা হচ্ছে না তোমার, তাই তো? আমি তাকে এটা বলতাম। অর্থাৎ যা হয় আর কি, পরকীয়াতে জড়াই গেলে বউ আর পরকীয়ার যে সম্পর্ক দুটো একসাথে একসাথে এমন কি জিনিস আমার ওটা ব্যালেন্স করতে পারছিল না, তাই তো? জি। নাহলে তো তোমার বউ বাচ্চা ছেড়ে দিয়ে ওখানে থাকতে হতো, তাহলে তো ব্যালেন্স হতো। জি জি। এবং মেয়েরা আমারও- তখন ডেসপারেট হয়ে যায় এই কারণে যে মেয়েদের মধ্যে বাই ডিফল্ট বা ইনহেরিটেড এটা থাকে যে কোনো তার ভালোবাসা যাকে তার উপরে কারোর কারো সাথে share, ছায়া হ্যাঁ। শেয়ার করতে চায় না। সো এই জন্য আরো ডেসপারেট, যতটুকু না ওকে ভালোবেসে যে ওকে যেন ওই বলয় থেকে সে বের করে বের করে নিয়ে আসতে আনতে পারে, পারে। হ্যাঁ, হ্যাঁ। আর ও তো চাচ্ছে না যে ওর কাছে গিয়ে থাকতে, বউ বাচ্চা থাকবে, প্যারালালিও থাকবে, ও এটা চাইছিল। কিন্তু সেই কমফোর্ট জোনটা নষ্ট হয়ে গেছে, কারণ মেয়েটা ডেসপারেটলি চাচ্ছে যে 24 ঘন্টা ওর সাথে থাকুক, এই তো। আর ও সেটা ম্যানেজ করতে পারছে না, এখানেই প্রবলেম, রাইট? তারপর কি হলো ফাইনালি লাস্টে? তো গুরু যখন ওই বাড়িতে যায়, যাওয়ার পরে আমি তার একটা প্রুফ দেখতে পাই যে একটা ছেলের সাথে সে একটা পিক তুললো। তো যখন আসার পর আমি সেটা আমি দেখি, দেখার পর তার সাথে আমি অনেক খারাপ বিহেভ করি, এমনকি ওরা রাখে আমি ওইখান থেকে চলে আসতে পারি। তো সে আমার তখন পায়ে পড়ছিল যে আকাশ, আমি এটা করছি, আমি ভুল করছি, তুমি আমাকে মাফ করে দাও। কার সাথে ছবি তুলছিল? মানে সে বললো তার একটা বিয়ে যাই হোক, ছবি টবি যাই হোক, এরকম মানা যাচ্ছে না, সময় জি। দিয়ে না দিই তুই আমার হয়ে থাকবি, এই তো। জি। আমি তার ভাগটা গুরু কখনো দিতে চাই নাই দিতে কাউরে, চাইনি। বা এমনকি কোন ছেলের সাথে যে কথা হলো সেটা আগের ওই কখনোই- স্বামীর সাথে কি সেপারেটেড হয়েছে? তা তো না। তার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছে প্রায়। না, তখন হয়েছিল না, কি? তখন হয় নাই। Okay, তারপর কি হলো finally? তো গুরু তখন যখন আমার পায়ে পড়ছে, তখন তার সাথে খারাপ বিহেভ করলাম। মার যে মারি নাই, অ্যাকচুয়ালি সে আমার পায়ে পড়ছে যে আমি কখনো নেক্সট টাইম এরকম করবো না। তখন থেকে তাকে আমি ব্লক মারছি। ব্লক মারার পরে কিছুদিন পরে সে ব্লকটা আমি ছুটে তাকে নক করলাম, সে আমার সাথে উল্টা বিহেভ করতেছে যে আমি তোরে চিনি না, তুই আমাকে ফোন দিস কেন, ফোন দিবি না, তোর সাথে কোনো রিলেশন রাখবো না। ওমা, আমার তো এগুলো শুনে তো আমার থাকতে পারতেছি না, আমার ভিতরে ছটফট করতেছে। যারা আমি এত ভালোবাসলাম, সে আমাকে কিভাবে ভরে, যে আমার জন্য সবকিছু করতে পারে, সবকিছু ছেড়ে দিয়ে আমার জন্য আসছে, তো আমার সাথে এরকম কেন খারাপ বিহেভ করতেছে? তো দেন আমি সহ্য করতে পারি না, সহ্য করতে না পারি, তার একদিন তার অফিসের সামনে আমি যাই। এবার তুমি যাচ্ছ? আমি যাচ্ছি, Okay. যাওয়ার পরে সে আমার সাথে তারপর খারাপ বিহেভ করতেছে। তো যাওয়ার পরে গুরু একটা সময়, এমনও সময় গেছে গুরু তার আমি পায়ে পর্যন্ত দূর, তাও মানে প্লিজ না? আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। বৃষ্টিতে ভিজি, বৃষ্টিতে ভিজতে ভিজতে গুরু, ওর মেয়ের নাম কি মিষ্টি? ওর নাম বৃষ্টি। ওকে। সারাদিন বৃষ্টি ছিল। আমি অফিস থেকে একটা লাঞ্চের সময় বের হয়ে গেছি ওর সাথে মিট করবো দেখা। যখন অটোতে উঠি বৃষ্টি ছিল, তারপরে অটো থেকে নামি বৃষ্টি ছিল, রাস্তায় অনেক পানি ছিল। সে পানিতে ভিজে বৃষ্টি ঘুরবো, আমি ওর সাথে যাই, হ্যাঁ। ওর অফিসের সামনে দাঁড়িয়ে থাকি। তখন একটু শীতকাল ছিল, আমি শীতে অনেকটা শীতের বৃষ্টি, কাঁপতেছিলাম, অনেক ঠান্ডা। অনেকটা কাঁপতেছিলাম। তো আমি তাকে মেসেজ দিছি যে আমি তোমার অফিসের সামনে আসছি। দেন সে বাড়িছে, অফিস থেকে আরো 7টায় ছুটি, বেরোনোর পরে আমার সাথে মিট করছে। দেন সে অন্য একটা ছেলের সাথে কথা বলতো তখন, যেটা আমি জানতে পারি। তো যখন আমি বললাম যে আমি আজকে সারাদিন কিছুই খাই নাই, জিজ্ঞেস করে কেন, আমি কই তোমার জন্য আমি কিছুই খাই নাই। তো বললাম যে আমার সাথে কিছু খাবা, আমার খুব ক্ষুধা লাগছে। সে বললো যে না আমি খাবো না, কি খাবো? আমি কই চলো একটু ফুচকা খাই, চটপুরি খাই। সে আমার সাথে সে বিস্তে আসছে, ফুচকা দোকানে গেলাম। যাওয়ার পরে গুরু ওইখানে মানুষ ছিল, ছাড়া আমার খাওয়া দাওয়া কিছু ভালো লাগে না, শুধু ওর দিক তাকাইছিলাম, তাকায় চোখ দিয়ে আমার পানি পড়ছে। তখন আমি পায়ে পড়ছি, ও তো টের পাইনি কারণ বৃষ্টি হচ্ছে উপরে। তখন রুমে ছিলাম, তখন মানে ফুচকার দোকানে ছিলাম। তখন ওইখানে গুরু মানুষের সামনে আমি কিন্তু আর পায়ে পড়ছি যে আমি তোমার সাথে অনেক খারাপ বিহেভ করছি, তুমি আমাকে লোকজন না ক্ষমা করে দাও। চারিদিকে? জি, আমি সবার সামনে আমি পায়ে ধরছি।
পায়ে ধরে বলছি যে আমাকে তুমি ক্ষমা করে দাও, তোমার সাথে আমি যা করছি ভুল করছি, আমার ভুলটা আমি বুঝতে পারছি, প্লিজ তুমি আমার সাথে এরকমটা কখনো করো না। হুম। দেন অনেক কান্না করছি, কান্না করার পরে সে তখন ওই অবস্থায় তার ফোনে একটা ফোন আসলো, তখন সে ফোনে রিসিভ করলো, রিসিভ করে কথা বললো, ওই যার সাথে আমি মিন করছি ওই ছেলের সাথে ছেলে ফোন কি দিছে। শুনলা কথাতে? সে ফোন দিছিল, ফোন দেওয়ার পরে সে বললো যে আমার ছুটি হয়েছে, বলো তুমি। ঠিক আছে, আমি বাসায় গিয়ে পরে ফোন দিচ্ছি। ওকে। তখন গুরু সেটা শোনার পরে গুরু আমার বুকটাও মানে তখন আমি ওইখানেই বসে গেছি, খুব কান্না বসায় তো করছি। ছিলে, যেহেতু পা ধরেছিলে। তখন মানে সবকিছু ছাড়িয়ে দিয়েছি ও, একবারে যে এটা কিভাবে body- সম্ভব body যে দিয়ে আমার সামনে আমার ভালোবাসা মানুষটাকে আমি এতটা লাভ করি বা এতটা ভালোবাসছি, সে অন্য ছেলের সাথে কথা বলে সেটা আমি কখনোই মানতে পারিনি। Sure. দেন বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় আসছি। দেন ওই টাইমটাই ওই মেয়ে কি বললো? যাও। মেয়ে বলছে যে যাও বাসায় যাও, দেখে যাও। এটা বলে সে বাসায় চলে গেছে। দেখে মানে Then ওই যাওয়ার সময় যেন অ্যাক্সিডেন্ট না হয়। যাওয়ার সময় accident। তো অনেক পানি ছিল, তো ওই টাইমটা বাসা থেকে আমার ফোন আসছে, আমার ওয়াইফ সে মাথা ঘুরে পড়ে গেছে মেডিকেল আছে। দেন বৃষ্টি অনেকটাই বৃষ্টি পড়তেছে, আমি তখন ওরে ফোন দিলাম, দেখো হয়তো এরকম বৃষ্টি, আমার ওয়াইফ তো হসপিটালে, আমি এখন কি করব? আমি কিন্তু এখানে যাব না, তুমি যদি বলো তাহলে আমি যাবো না, আমি যাবো না। দেন তখন সে বলল ঠিক আছে তুমি যাও। তো আমি যাইতে যেতে প্রায় আমার ওয়াইফ মাথা ঘুরে পড়ছে 6টার দিকে। দেন তখন কিন্তু আমি ওর সাথে, আমার ওয়াইফ তখন একটা অফিসে জব করতো। দেন আমার কথা চিন্তা করতো, বাবা এগুলো tension, stress থেকে। সংসারের কাজ সব মিলিয়ে, খাওয়া দাওয়া নাই, সব মিলিয়ে মাথা ঘুরে পড়ে গেছে। জি এবং সবচেয়ে বড় একটা টেনশন, ওই যে আপনি যেটা বললেন সবসময় আপনাকে নিয়ে চিন্তা করতো চিন্তা যে করতো। আমার হাজবেন্ড একই ছাদের নিচে থাকে কিন্তু আসলে আমাকে ভালোবাসে না, এটা একটা বিশাল বড় টেনশন। জি তখন সে হসপিটালে ছিল, আমাদের এখানে হসপিটালে ছিল। তখন আমি বললাম যে আমি কি যাবো, এখানে যাবো? সে এটা বলল পারমিশন আবার নিচ্ছ? পারমিশন যার নিচ্ছে, সাথে পরকীয়া করো, নাঙের কাছে। যাকে আমি লাভ করি, আচ্ছা, লাভ করো যাকে, তার কাছে। যাকে আমি ভালোবাসি। বাই দ্য ওয়ে, গ্রামের ভাষায় ভাতার বললে খারাপ কিছু না। ভাতার বলতে স্বামীকে বোঝায়, নাং বলতে তাকেই বোঝায় যার সাথে অবৈধ, এটা তো অবৈধ বেটা, তাই না? কারণ বিয়ের পরে তো যে সম্পর্ক সেটা তো অবৈধই, রাইট? আমি বুঝার স্বার্থে বলতেছি, ওটাকে নাংই বলে। তো যার সাথে নাং করতেছো সেই মেয়ের পারমিশন নিচ্ছ বউকে দেখতে যাবা কিনা তার জন্য, তাই তো? জি। ওকে। গ্রামের ভাষাগুলো একটু র কিন্তু পারফেক্ট ভাষা। হ্যাঁ, তারপর তো তখন বললো, সে আমাকে বুঝাইতো যে দেখো তুমি আমাকে চাইছো না, তোমার সংসার আছে। এটা তো পরের গল্প। তখনই বুঝাইছে যে ঠিক আছে তোমার বউ, তুমি যাবো না, কে যাইবো, ঠিক আছে তুমি যাও। দেন আমি গেলাম, যাওয়ার পরে ভিডিও কল রাখলাম যে দেখো আমার ওয়াইফের কাছে আসছি। আচ্ছা, কতটুকু করবা সেটা ওর পারমিশন নিয়ে করতেছি। জি। ওকে, যাতে করে ও কষ্ট না পেয়ে যায়। যেটা আমার লাভ, মানে যাকে আমি লাভ করি সে যে সে কষ্ট যেন না চলে পায়, না যায়, true. যে আমার লাইফ থেকে যে না চলে যায়, যে অন্য কিছু না মিন করতে পারে। True. দেন আমি তখন দেখালাম, তখন হসপিটালে থেকে বাসায় নিলাম, নেওয়ার পরে ওষুধ ঠিক মতন খায় কিনা সেটা আমি কখনো খবর নিতাম না। দেন তখন সে আমার গার্লফ্রেন্ড দেহ অসুস্থ ছিল, আমি তার খবর সবসময় খবর নিতাম, তুমি ওষুধ খাইছো কিনা, বা ওষুধ খাবা কিনা, কখন খাবা, কোন টাইম রেখে খাবা, ওষুধ আছে কিনা, ঘরে বাজার আছে কিনা, তুমি আজকে মানে খাবা কিনা, কখন রান্না করবা, কি রান্না করবা, আমাকে ভিডিও কল দেখাও, ঘরে আছে কিছু, যদি কিছু না থাকে বলো, আমি কিছু বাজার করে দিই। তখন বলতো যে না আমার কিছু লাগবে না, আমার সবই আছে। দেন তখন আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো তখন ওই টাইমটায়। তখন আমি এগুলো মানতে পারতাম না, যে আমি যার জন্য সবকিছু ছেড়ে দিতে রাজি, সবকিছু ছাড়তেছি, সে এটা তো আমার সাথে প্রমাণও এরকম দিচ্ছ করে। তুমি, রাইট? জি, আমি প্রমাণ বউকে দিচ্ছি। দেখতে যাচ্ছ না, বউ জি। তোমার কষ্টে, টেনশনে, Then- ইভেন বেচারি চাকরিও করে সংসারের প্রয়োজনে, রাইট? জি। সেটা তো সংসারই খরচ করে, তাই না? বউয়ের ব্যাপারে কোনো অবজেকশন নাই, কিন্তু বউ সব ঠিকঠাক মতো করেছে, রাইট? সন্তানকে লালন পালন করা, তোমার দেখাশোনা করা, চাকরি করে খাওয়ানো, সংসারে খরচ দেওয়া, সবই তো করেছে, রাইট? জি। কোনো তো ভুল নাই তার। এবং এরপরও- তোমারই চিন্তা করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে। ব্যাপারটা তো এই জি। যে আমার স্বামী কি অন্য মানুষের হয়ে গেল কিনা, তাই তো? জি। কিন্তু তোমার ওর প্রতি কোনো মায়া না, যেহেতু তুমি ওকে ভালোবাসো, কোনো ফিলিংসই কাজ করতেছে না ফিলিংস আমার কাজ দিকে। করে না। জি। তো ভালোবাসা যেহেতু, ওই জন্য ওর কাছে যাবে কিনা তাও তুমি ওই তোমার, সরি ফর দ্য ওয়ার্ড, বাট গ্রামে এটা চলে, নাঙের পারমিশন নিচ্ছ, রাইট? আবার তাকে দেখাচ্ছ ভিডিও কলে যে দেখো আমি এতটুকু করতেছি আর এতটুকু করতেছি, যাতে করে ও কষ্ট না পেয়ে যায়। যায়। তারপর শেষের দিকে যাও। দেন যখন
বাজার না থাকতো তখন আমার কাছে যাইতাম, বাজার করে দিতাম। তো একটা সময় তখন আমার সাথে খারাপ ব্যবহার করতো, আমার খুব কষ্ট লাগতো যে আমি তার জন্য সবকিছু ছাড়তেছি, তার জন্য কতটা স্যাক্রিফাইস করতেছি। আর বউর সাথে পর্যন্ত আমি দেন একসাথে শুইলো গায়ে টাচ লাগতে দিতাম না। কাকে? আমার বউকে। ওকে, হ্যাঁ, যেহেতু তোমার মন পড়ে আছে জি, ওখানে। আমার শরীরে টাচ লাগতে দিতাম না, সেটা যখন বিশ্বাস করতো না। সে সন্দেহ করতাম সবসময় যে না তুই তোর বউর সাথে থাকস, তোর বউর সাথে টাচ করে তুই এটা একসাথে হওয়াটা ঘুরাস। খুবই স্বাভাবিক। এটা সে মিন করতো। দেন আমি ওই মেয়ে অবজেকশন দিত জি, আমি যে কিন্তু যেহেতু তুই পুরো- তোর বউয়ের সাথে থাকিস তাহলে তুই তার সাথে জি। স্বামী স্ত্রী যা করে এগুলো করিস, যে তুই ওর সাথে থাক, আমার কাছে আসবি না। আসবে না। দেন আমি তাকে বারবার বুঝাইছি যে দেখো আমি বাসায় যাই ঠিক আছে, ঘরে যাই, কিন্তু আমার বউর সাথে এরকম একটা আমার সাথে সম্পর্ক নাই, আমি আমার বউ রাখতেও চাই না। দেন তখন অনেকটাই সবসময় কান্না করি যখন আমার সাথে খারাপ ব্যবহার করছে। শেষ তোমার গল্প? জি না করু আর রান্না বান্নার বাইরে কিছু আছে কি, আর নতুন কিছু আছে? জি, জি। কি বেটা? এখন অবস্থাটা কি আপনাদের, এখন এক গুরু মিনিটে। অবস্থাটা, যেহেতু আমরা একদম লাস্টের দিকে আছি? এক মিনিটে কি? এখন গুরু সে আমার সাথে তার সাথে এখন আমি গত এক সপ্তাহ হয়েছে আমার সাথে তার সাথে কথা হয় না। এমনকি মানে তাকে- আপনাদের মধ্যে এই যে একটা distance- ভুল ফিরে বোঝাবুঝি পেতে চাও? ছিল। তাকে ফিরে পেতে চাও? আমি চাই, আমি মনে গুরু বলছি যে আমার বউ কিন্তু আমার সাথে এখন থাকে না। দেন আমার বউ কিন্তু আমার থেকে 4 থেকে 5 মাস সে আলাদা থাকে, আমার সাথে এখন থাকে না, চলে গেছে। এখন এই মেয়েকে ফিরে পেতে চাও, দেন তাই তো? আমি ওই মেয়ের জন্য কিন্তু আমার বউকে পাঠিয়ে দিছি, আমি রাখতে চাই না। হুম। তো দেন এখন এই মেয়েকে ফিরে পেতে আমি চাও? আমি এটা বলছি যে তুমি যদি বলো আমি সবকিছু ছাইড়া দিয়া আমি তোমার কাছে চলে আসবো, এর জন্য তোমার বউকে তোমাকে তুমি বিয়ে ছেড়ে করবো। দিয়েছো, তাই তো? জি, গুড। দেন সে বুঝতে পারছে, সে এখনো জানে, মানে সে হয়তোবা কার থেকে জানে শুনছে যে আমার বউ আমার লগে থাকে। দেন কিন্তু আমার বউ কিন্তু আমার লগে আসলে থাকে তাই। না। গত 4 মাস আগে ছাড়ছো কি কারণে? এই মেয়েকে পাওয়ার জন্য, মেয়েকে right? পাওয়ার জন্য, তাকে লাভ করে তাকে বিয়ে করবো, এর জন্য আমি চাই। বসলে সমস্যা আছে? আচ্ছা, তাহলে ওই মেয়েকে ছেড়ে দিবা, তাই তো? ছেড়ে দিয়েছো, তোমার বউরে ছেড়ে দিছো জি, আমার বউকে আমি এই ছেড়ে মেয়েকে দিয়েছি। পাওয়ার জন্য, রাইট? বাট আমাদের ডিভোর্স হয় নাই। দেন ওর ডিভোর্স হয়েছে। আচ্ছা, তাহলে আমার কাছে আসছো এই মেয়েকে কনভিন্স করার জন্য, রাইট? যাতে মেয়েটা তোমার কাছে ফিরে আসে। জি, মানে জি। তোমার নাম, আই এম সরি, ওই যে যার সাথে পরকীয়া করতেছো ওকে পাওয়ার জন্য, তাই তো? জি। দেখি ফোন দিয়ে আসে কি। দেন গুরু তাহলে আমি আনতে পারলে কিন্তু আমার জন্য কি? আমার জন্য অনেক কিছু করছে। দেন আমি যে শার্টটা পরে আসছি এটাও তার দেয়া? সে দেওয়া, আমার প্যান্টটা পরে আসছি সেটাও তার দেওয়া। আমি যদি দেন আমি যখন যেটা খাইতে চাইছি গুরু তখন সেটা আমাকে খাওয়াইছে। কি যেমন মানে খাইছিস? যেমন আমি খুব রসমালাইটা পছন্দ করতাম, প্লাস মুরগি ভুনাটা পছন্দ করতাম, সেগুলো রান্না করে নিয়ে আসতো। আচ্ছা, সবসময় তাহলে খাওয়াইতো। এই মেয়েকে পাওয়ার জন্যই তো এখানে আসা মেনলি, জি, যে গুরু যদি বলে তাহলে মেয়েটা হয়তো শুনবে কথা, তাই তো? জি গুরু, তাহলে কি খুশি তো তুই? জি গুরু। তাহলে আমার জন্য কি করবি? গুরু আপনার জন্য আমি অনেক কিছু করতে চাই, আমি যেমন? সারা জীবন আপনার কৃতজ্ঞ থাকতে চাই। দেন গুরু কৃতজ্ঞতা তো কোনো টাচ করার জিনিস না, মানে আর কি করবি? যেগুলো আমি কি করবো সেটা আমি বলে বুঝতে পারতেছি আরে না। ভাই, যে আমার লাইফে যদি যারা একবার ঘটক চলে আসে হয়ে একবারে। একটা কিছু করে ফেলে তাদেরকে তো 1001 টাকা দেয়, জি। একটু লুঙ্গি দেয়, গামছা দেয়। আমার কি করবি? এই যে বউ তো চলে গেছে তোর এসব দেখে, তাই না? রাগ করে কষ্ট পেয়ে চলে গেছে, জি। এবং লাস্টের দিকে 4 মাস আগে তুই বাইর করে দিয়েছিস, তাই না বউকে? জি, জি। যাতে করে তোর এই যার সাথে পরকীয়া সম্পর্ক, এই মেয়েকে পাস তুই, এটাই তো উদ্দেশ্য তো। জি, জি। এখন এই মেয়েকে তুই পাচ্ছিস না গত কয়েকদিন ধরে, এখন এই যদি কনভিন্স করে ফেলি আমার জন্য কি? গুরু আমার জন্য গিফট আছে, কি গিফট? সেটা আমি এখন বলবো না, সেটা যদি বলি তাহলে তো দেখ, ফোন করে দেখ, Then- ট্রাই করে হাত পা ধরে। Okay. আর ওই মেয়েটার যে দেন গুরু সে আমার সাথে আমি তাকে সন্দেহ করতাম, সন্দেহ করছি, কারণ সন্দেহ কাজ করছে গুরু। সে ইমু চালাইতো বাট আমি জানতাম না, Okay, okay. সে হোয়াটসঅ্যাপ চালাইতো সেটা আমি জানতাম না, Okay, okay. সে দেখি SIM দেখি কিনতো, দেখি সেটা আমি আমাদের জানতাম না। ফোন সে রিসিভ করে কিনা। করলে যদি আমরা তাকে ফোন দিচ্ছি, সেটা হচ্ছে যার সাথে তোর প্রেমের সম্পর্ক, আকাশ, রাইট? দেখি সেই মেয়ে তোর কাছে আসতে চায় কিনা। আপনারা যারা আছেন কমেন্ট সেকশনে অনেক কিছু বলছেন। আসলে একটা ছোট্ট কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আকাশ এতটুকু সাহস নিয়ে এরকম লাইভে এসে নিজের সমস্ত কথা শেয়ার করেছে। সে চাইলে কিন্তু এই পুরো ব্যাপারটাকে লুকিয়ে রাখতে পারতো, কিন্তু সে আসলে তার নিজের ভুলটাও বলছে এবং পরবর্তীতে তার অনুভূতির কথাগুলোও বলছে। আমার ফোন তো ধরেনি। মনে হয় এই জায়গা থেকে গুরু আমার সাথে কথা হয় না আজকে প্রায় 1 সপ্তাহ, আমি ফোন দেই নাই, সে আচ্ছা। ফোন দেয় না। সে কি আমাদের প্রোগ্রাম শোনে? জি গুরু, আমি তো জানাই নাই, তোর ফ্রেন্ড জানে। আরেকবার দফায় ফোন দিচ্ছি যে প্লিজ আমাদের ফোন ধরো, কারণ আমরা চাই যে তোমার সাথে আমাদের কথা হোক। এটা কি, এটা অন্যজন নাকি? নাইম? হ্যাঁ 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 শেষে যেটা। আমরা আরেকবার ট্রাই করি। হ্যাঁ
নাইম, আমি একটা কথা বলতে চাই, এটা হচ্ছে যে আমাদের এটা একটা প্ল্যাটফর্ম। আসলে আমরা চাই সমস্ত রকম মানুষ এসে তাদের ভুলটা যেভাবে বলছে, তাদের ভালো লাগাটা যেভাবে বলছে, তাদের ভুলটাও আসলে সেভাবে বলুক। এবং আপনারা আজকে ওর চেহারা দেখেই বুঝতে পারছেন যে ও আসলে সমস্ত কথাই অকপটে বলছে। এখন আমরা বৃষ্টিকে কানেক্ট করার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। এবং তার পাশাপাশি কিন্তু আকাশ বলেছে তার ওয়াইফের ব্যাপারে তার ইমোশন আসলে সেরকম কাজ করতো না। তার বন্ধুর সাথে কথা বলতে গিয়ে তার বন্ধুর সাথে বিষয়টা এমন ভাবে মেড আপ হয়েছিল যার কারণে আসলে তাকে বিয়ে করতে হয়েছে। কিন্তু অফেয়ারেও যখন আকাশ আমার সাথে কথা বলছিল, আকাশ তোর ফোন ধরে বলছিল যে আমার বউর সাথে আমার কন্ট্যাক্ট নাই, নাম্বার দিতে পারবি? সেই নাম্বার চেঞ্জ করে ফেলছে, তার সাথে টোটালি কন্ট্যাক্ট বন্ধ। যে চেঞ্জ নাম্বারটা আছে তোর কাছে? যে নাম্বারটা বন্ধ সেটা আছে। দেখ। 14 কি কল দিয়েছিল আমাদেরকে, না যেটা আমরা কাটলাম। না না, অনেক ফোন আছে, একটু আমি দেখি, একটু ফোনগুলো নিই। ফোনগুলো আমি আবার পরে ফোন কল ওপেন করে দেবো, একটু কথা বলার চেষ্টা করি ওদের সাথে। তোর বইয়ের নাম্বার, যে নাম্বারটা অ্যাক্টিভ আছে এরকম কোনো নাম্বার পাবো আকাশ? জি না গুরু, আমার সাথে টোটালি কন্ট্যাক্ট বন্ধ তার। অন্য নাম্বার থেকে ফোন দেওয়ার দরকার নেই, প্রচুর ফোন কল আসছে, বাট আমরা চাচ্ছিলাম যে এটা এখনো বন্ধ, 01940। আমরা অনিয়ারে না বলি, ঠিক আছে? আপনি নাম্বারটা দেন গুরুর কাছে। এখানে ডায়াল কর। কামরান আহমেদ আছেন আমাদের সাথে, তারপর নাকিবুল লিখেছেন জীবন কি মগের মুল্লুক নাকি, এটা নিয়ে অবশ্যই গুরু কথা বলবেন। আপনারা প্লিজ আগেই এরকম মন্তব্য করবেন না। আসসালামু আলাইকুম গুরু এন্ড আপু, কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? সবকিছু আচ্ছা, কি সবকিছু পার হয়ে যায় কিন্তু ভালোবাসা পার হয় না। আচ্ছা আপু, এরকম ভালোবাসা আমি নিজেও পড়েছি। আসলে অনুভূতির চক্করে পড়লে কোনো কিছুরই খেয়াল থাকে না। ওর বউয়ের সাথে মিলায় দেন পারলে। আচ্ছা, তারপরে আচ্ছা আচ্ছা এটা ওমা কোনটাতে গেলাম? আপনারা এমনটা দেখেছেন যে লাস্ট এপিসোডেও কিন্তু আমাদের যে অতিথি এসেছিলেন, সেই অতিথি তার খারাপ লাগাটাও বলেছেন, তার ভালো লাগাটাও কল বলেছেন। দিয়ে না আপনারা, আমরা হ্যাঁ। একটা ফোন কল ট্রাই করি। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এত সবাইকেই একটা সুযোগ আসলে দেওয়া উচিত। লেটস সি যে কি হয়। আর facebook.com/IloveDhakaFM এটা হচ্ছে আমাদের ফেসবুকের পেজ। যারা যারা দেখছেন আজকে লাস্টে আসলে কি হতে যাচ্ছে, Online করে দিন। আমরা বৃষ্টিকে কল দিয়েছি কিন্তু বৃষ্টি কল রিসিভ করেনি। ওয়াইরাস বৃষ্টির সাথে আমারও কথা হয়েছিল, বৃষ্টি বলেছিল যে ফোন রিসিভ করবে, কিন্তু বৃষ্টি ফোন রিসিভ করেনি পরবর্তীতে। তো আমরা তার ওয়াইফকে কল এটা দেওয়ার বইয়ের চেষ্টা নাম্বার তো করেছি ব্লক বন্ধ, জি, বন্ধ, এটা আছে। অন্য কোনো নাম্বার এবং আছে? তার ওয়াইফের নাম্বার বন্ধ। ওকে বৃষ্টিকে অনুরোধ করতেছি ফোনে আসবার জন্য, ওর ওয়াইফের নাম্বার বন্ধ। অন্য কোনো নাম্বার আছে তোমার জি কাছে? না, আমার সাথে কোনো number নাই। আমার সাথে কন্ট্যাক্ট নেই। এমন কেউ আছে যার সাথে কানেক্ট করা যায়, না, যার মাধ্যমে তোমার ওয়াইফকে কানেক্ট করা যায়? অ্যাকচুয়ালি সে কোথায় আছে সেটা আমি জানি না। আমি শুধু শুনছিলাম একবার তার। আপনার ছেলের খবর নেন না আপনি? আমার ছেলে আমার কাছে থাকে এখন। আপনার কাছে থাকে এখন? জি। আচ্ছা আচ্ছা, আপনার ছেলেকে রেখে আপনার ওয়াইফ চলে গেছে? জি। আচ্ছা, তো আপনি যে এখন First আবার নিয়ে গেছিল আমার ছেলেকে, দেন 1 মাস পর আবার আমার কাছে দিয়ে গেছে যে আপনার ছেলেকে আপনি রাখেন। আচ্ছা, আমি আর রাখতে চাই না, আমার তো লাইফ আছে একটা। ফেয়ার ইনাফ, ফেয়ার ইনাফ। আচ্ছা, আমরা দেখতে দেখতে পুরো লাস্টের দিকে চলে এসেছে, আপনি কিছু বলতে অনুষ্ঠান চান? আমি কিছু বলতে চাই, অনুষ্ঠান শেষ করতে চাই। আর আমি আরেকবার চাচ্ছিলাম যে এই মেয়েটিকে যদি ফোনে পেতাম। বৃষ্টিকে আমি ফোনে আশা করতেছি, আরেক দফা একটু কল দিতে গুরু, চাই আমার বৃষ্টিকে। একটা কথা যে আমার জন্য সবকিছু ছাইড়ে আসছে, বাট আমাকে কেন ছাড়ছে? যেহেতু আমার জন্য সবকিছু ছাইড়ে আসছে আমার জন্য, তাহলে আমাকে কেন ছাড়ছে? আপনাকে কেন ছাড়ছে এটার তো একটা কারণ আছে। আপনি সন্দেহ করেছেন, সন্দেহ বাতিগ্রস্ততা আপনার মধ্যে ছিল। আপনি অনেক বেশি সন্দেহ করতেন তাকে, যার জন্য আপনাকে ছেড়ে গেছে। ম্যাম, একটা জিনিস, সন্দেহ জিনিসটা কাকে করে? যাকে অনেকটাই লাভ করে, অনেকটাই ভালোবাসে, তাকে অনেকটাই সন্দেহ করে। দেন আমি চাই না যে অন্য কোনো ছেলের সাথে সে কথা বলুক বা অন্য কারোর সাথে সে মানে কোনো যোগাযোগ রাখুক। কিন্তু একান্তভাবে সে আমি চাই। সন্দেহ করাটা কি কোনো যৌক্তিক কিছু যে আপনি একটা সম্পর্কে আছেন একটা মানুষের সাথে কন্টিনিউয়াসলি তাকে সন্দেহ করে যাবেন? এইটা তো যে কোনো সম্পর্কে থাকা মানুষগুলোকেই এক ধরনের অশান্তি দেয়। এইভাবে Actually- করে তো সম্পর্ক টেকে না। অ্যাকচুয়ালি সন্দেহ করছি, বাট আমি তার ভিতরে অনেকটাই পাইছি কিছু সন্দেহজনক জিনিস। দেন এর জন্য আমি তাকে আগে কখনোই করতাম না। তোমার সাথে যখন খারাপ বিহেভ করতো আমি তখনই বুঝতে পারছি
যে হয়তো বা তাহলে কারোর যে সাথে মানুষটা কথা আপনাকে বলে। ভালোবাসে না সেই মানুষটা এত কিছু আপনার জন্য করলো কেন? আপনি নিজেই বলছেন যে আপনার জন্য অনেক কিছু করেছে, সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আপনার কাছে চলে এসেছে। সে নিজেও একটা ভুল, একটা মিথ্যা কথা আপনার কাছ থেকে একটা কথা লুকিয়ে রেখেছে। বৃষ্টিকে আমি একটু ফোনে আশা করতেছি, জি। প্লিজ। বৃষ্টি, আপনি যদি আমাদের শুনে ফোনটা থাকেন ধরো। একটু আসুন প্লিজ, আমরা একদম অনুষ্ঠানের শেষে। হ্যালো বৃষ্টি, হ্যালো। ইয়া বৃষ্টি, দিস মি এতেশাম, লাভ গুরু প্রোগ্রাম থেকে। কেমন আছো? প্রোগ্রাম কি শুনছিলে তুমি? শুনতেছিলাম। কোন অবজেকশন আছে নাকি আমাকে নিয়ে? আচ্ছা বলো, আমার টি শার্টটা কেমন? দেখি কেমন শুনতেছিলা। ফেসবুকে ছিল নাকি ছিল না? না, এফএম এ, মানে 90.4 এ। বাট ফেসবুক লাইভে কি আমাদেরকে দেখতে পাচ্ছিলে নাকি না? না দেখতেছি না, বাট ও আচ্ছা, এফএম এ শুনতেছিলে। ওকে। এমনি আছো কেমন তুমি? ভালো আছো? আমি অনেক ভালো আছি, আপাতত আগের থেকে অনেক ভালো আছি। ওকে। তোমার বেবিটা কেমন আছে? তোমার বাচ্চা কেমন আছে? হ্যাঁ ভালো আছি, তুমি কি নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছো? সেটা তার ধারণা। তুমি তো তোমার মতোই আছো, রাইট? হ্যাঁ আমি আমার মতো আছি। ও বাই দ্য ওয়ে, তোমার আগের সম্পর্কে কি খবর? ওটা কি সেপারেটেড হয়ে গেছে নাকি ওরকমই আছে? না, আমার মানে অনেক আগে থেকেই হয়ে গেছে। সেপারেশন? সেটা কখনোই হয়নি, বাট সেটা ছিল। ও বাই দ্য ওয়ে, আমরা কিন্তু লাইভে, হ্যাঁ, তোমার সাথে কথা বলছি এবং লাইভে আছি আমি, ঠিক আছে? সো এখন কথা বলছে না, আমি সবগুলো কথা শুনছি, কতটা সত্য কতটা আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু বন্ধ করি। কিন্তু আমি তারা এখন কিছু বলবো না, আর আমি বলতেও চাই না। এই ছেলেটা কি তোমার প্রতিও খুব অত্যাচার করতো কি যখন পরিচয় ছিল? সেটা সেইভাবে জানে, আমি কিছু বলতে চাই না তার সম্পর্কে, কিন্তু আমি চাই তার ওয়াইফে থেকে যাক। সেটা আমি যখন শুনছি তখন থেকেই চাই, কিন্তু আমি নিজের সরানোর চেষ্টা করছি কিন্তু পাই নাই। বাট তখন এই বোঝানোর চেষ্টা করছিলাম, আমার কথা বোঝা নেই, কিন্তু আমিও তার প্রতি অনেক দুর্বল ছিলাম। তোমার স্বামীর সাথে কি ডিভোর্স হয়ে গেছে অনেক আগে? হ্যাঁ, আমার হাজবেন্ডের সাথে অনেক আগে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তার সাথে আমার 5 বছর ধরে কোনো কন্ট্যাক্ট হয় না, কিন্তু ডিভোর্স দিচ্ছে আমি কিছুদিন আগে। ও আচ্ছা, তোমরা সেপারেটেড ছিলে, বাট ডিভোর্সটা মানে কার্যকরী হয়েছে কয়েকদিন আগে, রাইট? হ্যাঁ। আচ্ছা, আর এই ছেলের সাথে সম্পর্ক থাকা অবস্থায় কোনোভাবেই তুমি ঘন্টা করে জানোনি যে ছেলের আগের একটা না না না, আমাকে কখনো বলে নাই, কিন্তু তার ওয়াইফ যখন বলছে তখন আমি শুনছি, কিন্তু এটা তার সত্য? ওয়াইফকেও আমি বুঝাইছি, আকাশ? সমস্যা নাই, আমি ও তুমি তো নিজেই বললে আকাশ যে মেয়েটি জানতো না তোমার বাচ্চা আছে এবং বউ আছে। পরবর্তীতে তোমার বউয়ের মাধ্যমে মনে হয় এই মেয়েটি জানে। তার বলা উচিত ছিল, যদি কখনো শুনতাম তাহলে হয়তো তার লাইফে কখনো যাইতাম না। এবং এই ছেলেটির সাথে তোমার চলতে চলতে যেটা হয়েছে যে ওর প্রশ্নে একটা দুর্বলতা তৈরি হয়ে গেছিল, রাইট? এই জন্য চেষ্টা করা সত্ত্বেও তুমি হয়তো সেই জায়গা থেকে বের হতে পারছিলে না, কিন্তু চেষ্টা তোমার সবসময় ছিল যে ছেলেটি যেন তার বউয়ের কাছে ফিরে যায়, তাই তো? না, তার বউ আমার কাছে ফোন দিত, কান্না করতো, আমিও ভালো করে কথা বলতাম। এবং তোমার চেষ্টা ছিল যে যাতে করে সে তার বউয়ের কাছে ফিরে যায়, তাই তো? কিন্তু আমার অনেক কষ্ট হতো। কষ্ট তো হবেই, কারণ এর মধ্যে তুমি অনেকখানি পথ তার সাথে হেঁটে না, এসেছো। তারপরেও আমি তার সাথে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করছিলাম, কিন্তু পাই নাই, কারণ আমার ব্যর্থতা। আমি আর তার লাইফে যাইতে চাই না, আমি চাই তার ওয়াইফে যেতে পারি। ওকে, তুমি তো যখন জানতে পারো যে সে তার একটা তার বউ আছে, বাচ্চা আছে, তখন তুমি চেষ্টা করেছিলে নিজের মতো করে ওখান থেকে ফিরে আসার, কিন্তু বাই দিস টাইম তুমি তার প্রতি একটু দুর্বল হয়ে গেছিলে, ব্যাপারটা এরকম, তাই তো? তাই ফিরে আসতে একটু বুঝতে পারছি। এই যেটা বলছিল যে 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে 18 থেকে 20 ঘন্টা তোমার সাথে ফোনে আছে, বুঝতে পারছি। তখন তোমার কষ্ট হতো ওখান থেকে ফিরে আসতে। সত্য কথা বলছে, কিন্তু অনেক কথাই মিথ্যা বলছে, কতটা মিথ্যা কতটা সত্য, মানে অনেক কিছু লুকায় আছে তার মাঝখানে। তোমার বাচ্চার বয়স কত এখন বৃষ্টি? আমার মেয়ে বছর 5 বছর। তুমি তো চাকরি করো, রাইট? হ্যাঁ, আমি জব করে পড়াশোনা করি। লেখাপড়া করতেছো? কোথায় আছো এখন, মানে কোন ক্লাসে? আমি সরকারি কলেজে পড়ি, ডিগ্রি ফার্স্ট ইয়ারে। ও, এখন তো গ্রাজুয়েশন 4 বছর, না? 3rd ইয়ার। ওকে। আমার কোনো সময় প্রোগ্রাম শোনো অথবা না শোনো, নাম কি শুনেছো? আমি যখন বাড়িতে থাকতাম তখন
আমার খুব মন খারাপ থাকলে আমি এটা আমার মানে প্রত্যেক বৃহস্পতিবারে আমি শুনতাম, তারপর শুক্রবার আর একটা শুনতাম। ও আচ্ছা, তাহলে লাভগুরু এই প্রোগ্রামটার সাথে, শোনা হয় না। লাভগুরু এই প্রোগ্রামটার সাথে তুমি পরিচিত, তাই? হ্যাঁ, আমার কোন জিনিসটা তোমার ভালো লাগে, কোন কথাটা কি বললে তোমার ভালো লাগে আসবে? না সব কথাই ভালো লাগে, কিন্তু সব থেকে বড় মানে আজকেও আমি অনেক হাসলাম আপনার কথা বলেছিলাম। আমি আজকে একটু অন্যরকম ছিলাম, টের পাচ্ছিলে? এটা সবসময় তাই এমন ছিলেন, তারপর আজকে অনেক কিছু শুনলাম, অনেক কিছু মানে ভাবলাম না যে আমি আজকে কথা বলেছি না হাসি, হয়তো কান্না করতাম মনে মনে ভাবতেছিলাম, কিন্তু না কান্না আসে না, আমার হাসি পাইছি। কান্না আসেনি, হাসি পাইছে আমার কারণে, কারণ তোমার ফোকাস তোমার ওই যে প্রেমিক তার দিকে যায়নি, তাই। এনিওয়ে, কি শুনতে তোমার পছন্দ হইতো বলো লাভগুরুর কাছে, আমি তোমার জন্য বলি। আমার লাইফে কেউ ছিল সেটা আমি ভুলে গেছি। হ্যাঁ, কিন্তু লাভগুরু তো তোমার জীবনে ছিল, এখনো আছে, তাকে বলো না, তাহলে আমার দোকান বন্ধ করতে হবে। তোমার জীবনে তো লাভগুরু ছিল না, সে লাভগুরু এখনো আছে। সবসময় ছিল, সবসময়ই থাকবে। এক্স্যাক্টলি, নাহলে আমার দোকান বন্ধ করা লাগবে। এখন বলো তোমার জন্য আমি কি বলবো, ওই যে ওই কথাগুলো বলবো যেটা আমি প্রায়শই বলি, চলো আকাশ ছুঁয়ে দেখি, না কি বলবো? না আমার কাছে আর ইচ্ছা নেই। তাহলে তোমার জন্য কি এরকম বলতে একটা পারি মানুষ। বলো? কি বলবেন, আমি একটা খারাপ মেয়ে এটাই বলেন না, কি বলবেন? আচ্ছা। এরকম একটা কাজ করলাম, আচ্ছা, সেগুলোই বরং জানি না সেগুলোই বরং বলি যে এরকম একটা খারাপ মানুষ কেন আমার ভক্ত, এগুলো নিয়ে কথা বলছি। যে আমি ওকে, তুমি তাহলে মনোযোগ দিয়ে শোনো আমার সাথে, আমি তোমাকে ফোনে রেখে কথাগুলো বলছি। আমি যার সাথে কথা বলতেছি, এটা আমার জন্য সত্যিকার অর্থে দুর্ভাগ্যের যে এত বছর লাভগুরু প্রোগ্রামের পর যে মানুষগুলো আমাকে সম্মান করে, ভালোবাসে, শ্রদ্ধা করে, সেই মানুষগুলোর মধ্যে যদি মিনিমাম কোনো শ্রদ্ধাবোধ আমার প্রশ্নে থেকে থাকতো, তাহলে এই নহবত আজকে দেখতে হতো না। আমি সবাইকে, যারা এখন লাইভে আছো ফোনে আমার সাথে, স্পেশালি FM যে ফ্রিকোয়েন্সি মডিউল এবং আমাদের যে ফেসবুক স্ট্রিমিং এর থ্রু দিয়ে সবাইকে সামনে রেখেই বলতেছি, এই মেয়েটি, যে মেয়েটি এখন ফোনে আছে, সেই মেয়েটির সাথে আকাশ, এই ছেলেটি তার বউ এবং বাচ্চাকে গোপন করে এর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল, এবং মেয়েটিও মানুষ হলে যা হয়, অ্যাঞ্জেল তো আর না, যে কারণে মেয়েটি কখনো না করে কখনো টের পায়নি যে আকাশের জীবনে আগের পূর্বতন বৈবাহিক সম্পর্ক ছিল বা সন্তান ছিল। পরবর্তীতে মেয়েটি যখন জানে, তখন সে প্রতি মুহূর্তে নিজের সাথে যুদ্ধ করেছে যাতে করে সে নিজে হয়ে অন্য কোনো মেয়ের কষ্টের কারণ না হয়। তখন ওখান থেকে বের হতে হয়তো কিছু সময়, কিছু কাঠখড় পড়েছে, কিছুটা কষ্ট পেতে হয়েছে যাতে করে বের হতে পারে। অনেক সময় বের হয়ে হওয়া উঠে না, কারণ এর মধ্যে অনেকখানি পথ তারা একসাথে চলে এসেছিল, ফাইনালি সেখান থেকে বের হয়ে এসেছে। সো এই মেয়েটির প্রশ্নে আমার অসম্ভব রকমের জিজ্ঞাসা, কষ্ট, দুঃখ এবং ঘৃণা থাকার কথা, এবং মেয়েটিও বলছিল যে আপনি রাগ বা অভিমান বা ঘৃণা থেকে কিছু কথা বলেন, বাট মজার ব্যাপার যে মিনিমাম কোনো রাগ এই মেয়েটির প্রশ্নে আসছে না, এবং মেয়েটির প্রশ্নে আমার অসম্ভব রকমের মায়া আর ভালোবাসা আসছে। বৃষ্টি, ভালো থাকিস তুই, অনেক মায়া তোর জন্য, আমার বুক ভরা ভালোবাসা তোর জন্য। দোয়া করবেন। যে কথা তুই বলতে বলেছিলি বৃষ্টি, যে আমি এতে সাম যেন তোকে আমি অনেক বাজেভাবে কিছু বলতে পারতেছি না, আই এম সরি, কারণ তোদের লাভগুরু এই অবস্থাতে এখন না, হয়তো বয়স হয়ে যাচ্ছে, সে কারণে অনেক মায়া আসতেছে তোর জন্য, অনেক আমি মায়া। আমার লাইফে অনেক যুদ্ধ করছি, জাস্ট আমার হাজবেন্ডের সাথে, আমার ফ্যামিলির সাথে, বরং তো তার সাথেও, মানে আমার লাইফে যত কিছু হয়েছে, আমার মানে জন্মের পরে থেকে মনে হয় কষ্ট। জান, ভালো থাকিস, জীবনটাকে ভালোভাবে রাখার চেষ্টা করিস, নিজে ভালো থাকিস আর না থাকিস, কারো কোনো দীর্ঘ নিঃশ্বাসের কারণ 1 সেকেন্ডের জন্য আর হোস না। জান আমার, তোর সন্তান, তোর গর্ভে যে সন্তানকে ধারণ করেছিস, যার বয়স এখনো 5 বছর, তার ভালো থাকার জন্য হলেও, তার সুস্থিরতার জন্য হলেও, তার সারা জীবন ভালো থাকার জন্য হলেও তোর ভালো থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জান, অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকে প্রথম আলো একটা নিউজ দেখতেছিলাম যে ছেলে এবং মেয়ে ব্যাক টু ব্যাক 7 দিনের মাথায় ডেঙ্গুর কারণে মারা গেছে। আমি চিন্তা করলাম যে কিভাবে ওই বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন আশ্বস্ত করবে, কি দেশ আমাদের। তো জান, আমাদের ভুলের জন্য, আমাদের দোষের জন্য, কোনো ঘটনার জন্য পরিপ্রেক্ষিত না ঘটে, কিন্তু তোর জন্য আমার অনেক মায়া। তোর মিনিমাম কোনো দোষ নাই জান। আমরা এখানে কোন রকমের কোনো অ্যাঞ্জেল, কোনো ফেরেশতার এখানে সাতকাহন নিয়ে বসিনি। আমরা কোনো ফেরেশতার এখানে ফিরিস্তি নিয়ে বসিনি। সাধারণ মানুষকে নিয়ে আমরা কথা বলতে এসেছি, যে সাধারণ মানুষকে নিয়ে সবাই সবসময় বলে
যে মানুষ দেখতে এসেছিলাম ভবে, এমন জনম আর কি হবে, মানুষের সাথে সেরা কিছু আর পৃথিবীতে হতে পারে না। সোজান বুঝে হোক না বুঝে হোক, তুই তো মিনিমাম জানতি না, ঘূর্ণাক্ষরেও টের পাসনি যে ছেলেটি একটা প্রেমের সম্পর্কে জড়িয়ে, বিয়ের সম্পর্কে আছে, তার বউ আছে, বাচ্চা আছে। তাহলে নিঃসন্দেহাতীত ভাবে বৃষ্টি তুই এই সম্পর্কে জড়িয়ে পড়তি না, এই ভরসা আমি রাখি। কিন্তু দিনের পর দিন এই ছেলেটি যেভাবে তোকে প্যাম্পার করেছে, যেভাবে তোকে কেয়ারিং যে অ্যাটিটিউড দেখিয়েছে, তোর জীবনে যেহেতু একটা নেগেটিভ এক্সপিরিয়েন্স ছিল তোর পূর্বতন স্বামীকে নিয়ে, সে কারণে আস্তে আস্তে তুই তার প্রতি দুর্বল হয়ে পড়েছিলি। যে কারণে হয়তো যখন জানতে পারলি যে এর পূর্বতন বউ আছে এবং বাচ্চা আছে, সেখান থেকে বের হতে তোর কষ্ট হয়েছে। এটি আমি তোকে তোর মতো করে পরিষ্কারভাবে বুঝতে পারতেছি। জান, আর ভুল করা যাবে না। আমার প্রতি যদি মিনিমাম শ্রদ্ধাবোধ আর ভালোবাসা তোর থেকে থাকে, তোর আল্লাহ দোহায় লাগে আর কোনোদিন কোন পৃথিবীর দিকে তাকাস আর না তাকাস, এই ছেলেকে আর পাত্তা দিস না। তোর আল্লাহ দোহায় লাগে, কথা দিচ্ছিস? আমি তার লাশে কখনো চাইবো না। পৃথিবীর জন্য 700-800 কোটি মানুষ তোর জন্য খুলে রাখলাম, এই ছেলের কাছে আসিস না আর। ভালোবাসার নামে যে অভিশপ্ততা, ভালোবাসার নামে যে নোংরামি, সেই জিনিসটা উস্কে যাবে। মানুষ মানুষকে ভালোবাসতে আর কোন রকম ভাবে ভরসা পাবে না। জান আমার, কিছু কর আর না কর, এই নোংরা পথে আর পা বাড়াস না। কথা দিলি? কথা দিচ্ছিস? হ্যাঁ, আমি কথা দিলাম। কথা দিচ্ছিস? হ্যাঁ, দিলাম, কারণ আমি তার লাইফে কখনো যাইবই না। ওকে জান, আর আমিও বলছি যে এত কিছু শোনার পরেও, এত নেগেটিভ স্টেটমেন্টের পরেও তোকে আমার অসম্ভব ভালো লাগা, ভালোবাসা আর দুনিয়ার মায়া, বুক ভর্তি দোয়া শুধু তোর জন্য। তুই তোর বাচ্চাকে নিয়ে ভালো থাক, আর ভবিষ্যতে এমন ভালোবাসার মানুষের দেখা পা, যাতে পুরো জীবনটাকে দারুণভাবে মনের মতো করে পার করতে পারিস। ঠিক আছে জান? ঠিক আছে? ঠিক আছে? শুনছিস? আমি রাখবো ফোন? আর ভুল হবে না, করতাম আমি কি করে? আমি না হয় একটা ভুল করছি, তার সাথে এর জন্য কোন রকমের রিগ্রেট ফিল করার দরকার নাই, যেহেতু তুই জানতি না ভবিষ্যতে কি ঘটনা পুনরাবৃত্তি ঘটার সুযোগ আছে। আর তুই না মানে কথা দিছস, আর আছে সুযোগ? না না। ওকে জান, অসম্ভব। ভালো থাকিস, অনেক দোয়া তোর জন্য। আমি এতে বিদায় নিচ্ছি তোর কাছ থেকে। সেই সাথে কিছু বলবি আমাকে শেষ মুহূর্তে? কিছু কি বলবি বৃষ্টি? ফোন রাখছি, কিছু বলবি কি? আমি এক কথাই বলবো, তার ওয়াইফ চলে যাক। তোর জীবনও খুঁজে নেই, শুধু তুই আমাকে যে কথা দিয়েছিস সেটা মাথায় রাখিস। ওকে? না, আমি তো কখনোই তার লাইফ। ওকে ডান, ভালো থাকিস, টেক কেয়ার। অনুষ্ঠান শেষ করছি, বাট সেই পাশে এটাও বলে রাখি, আজ যদি আমি এ ধরনের অ্যাক্টিভিটি গ্রহণ করতাম তোর হয়ে আকাশ, তাহলে আমাকে আজ এই স্টুডিও থেকে বের হওয়ার পরই এই পুণ্যতলা থেকে ঝাঁপ দিতে হতো, নিজের জীবনটাকে শেষ করে দিতে হতো। আমি আমার কাছের মানুষজনকে, আমার ফ্যান ফলোয়ার, আমার ভালোবাসা মানুষজনকে ভালোবাসি, এর মানে এই না যা সঠিক না, যা অন্যায়, সে জিনিসটাকে আমি কোনোভাবে স্বীকার করতে পারি। আমি অবাক হচ্ছি এটা ভেবে, তুই কি পরিমাণ সরল একজন মানুষ যে আমাকে এই পরিমাণ অনুরোধ করার সাহস এবং ধৃষ্টতা তুই দেখিয়েছিস। কিন্তু তোর পরে কেন জানে আমারও রাগ হচ্ছে না, আমার তোর পরেও মায়া হচ্ছে যে তুই বুঝতেই পারছিস না যে কি ধরনের অনুরোধ তুই করতেছিস আমাকে। ফিরে যা। আমি তো তাকে পাওয়ার জন্য অনেক কিছু করেছি। তুই ফিরে যা, তুই বউ বাচ্চার কাছে ফিরে যা। এই পাগলামি ছাড়, এই পাগলামি ছাড়, ফিরে যা। আর আজ যদি তোর স্বামী, তোর বউ এবং তোর সন্তানকে বাদ দিয়ে এই মেয়ের জন্য, তোর জন্য কথা বলতাম, কসম খোদার আমার আত্মহত্যা ছাড়া গতি থাকতো না। এই 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 ভুল থেকে বের হয়ে আয়। ওর মতো তুই তো তোর আমি বউ কেন ভালোবাসতে পারবো না এরকম? আমি কিভাবে পারবো এটা? আমার পক্ষে সম্ভব না। না, আমার মুখের ভাষা খারাপ হয়ে যাবে। আমি বিদায় নিচ্ছি, দু একটা ফোন কল নিয়ে নি, দিয়ে অনুষ্ঠান শেষ করতেছি। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ লাস্ট ফোন কল। বলো, কে বলছো ভাই? গুরু কেমন আছেন? আছি ভালো। কিছু বলার আছে গল্প নিয়ে? জি গুরু, হুম,
জিগুর আমি কথা বলছি রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সামাদ শেখ, সাতুরবাজার থানা বলমারী জেলা ফরিদপুর থেকে। ওকে, রাজমিস্ত্রি যেহেতু আপনারাই তো আমাদের ঘর বাড়ি বানান এবং আপনারাই পরিশ্রমী মানুষ, হালাল রুজি করেন, অনেক শ্রদ্ধা আপনার জন্য। জি প্লিজ বলুন। জি লাভগুরু, আমি আপনার প্রোগ্রামগুলো খুব শুনে রাখি এবং আমি আপনার ফেসবুক পেজের সাথে অ্যাড আছি কিন্তু। প্লিজ আর থাকেন। এবং আমি সবচেয়ে বলি যে আরবান মানুষজন আমাকে পছন্দ করুক আর না করুক, যারা খেটে খাওয়া মানুষ, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের তৈরির পিছনে এরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো এই মানুষগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, যেমন আপনি। সেই মানুষগুলো আমাকে ভালোবাসার মানে আমার জন্য অনেক বড় একটি ব্যাপার। থ্যাংক ইউ। হ্যাঁ, কাকে কাকে? আমি দিনে পরিশ্রম করে রাতে যে ঢাকা এফএম 90.4 শুনে থাকি। তো তারপরে যে আমার যে আপু আছে, তো এই আপুকেও ভালোবাসা, আর যে ঘটনাকে শুনলাম আসলে ভালোই লাগছিল। তো সবাই আমরা পরিবারের দিকে খেয়াল রাখতে হবে, অন্য কোন রকমের কোনো কথা বলার কোনো সুযোগই নাই অ্যাকচুয়ালি। পরিবার সবার আগে। আমরা অনুষ্ঠান শেষের দিকে। আকাশ, আমি একটু ওর সাথে কথা বলতে চাই। কার সাথে? বৃষ্টির সাথে। আমার ফোন তো ধরবে না। আবার বল। দে ফোন দে আরেকবার, বৃষ্টিকে দে। তুই কথা বলতে বলতে অনুষ্ঠান শেষ করব, তার আগে একটা শর্ত আছে। আমার দিকে তাকা। নিজের সন্তান নিজের বউকে যে পর করে, এর মতো অভিশপ্ত পুরুষ দুনিয়াতে আমার দৃষ্টিতে দ্বিতীয় কেউ নাই। তুই যে নোংরামের মধ্যে আছিস, এই নোংরামের কোনো ব্যাখ্যা চলে না। কিন্তু কেন জানি অনেক মায়া থেকে আমি যে ধরনের আউটবাস করি, যে ধরনের নোংরা কথাবার্তা বলি, আমি বলতে পারতেছি না, অনেক মায়া হচ্ছে তোর জন্য। সো প্লিজ, খুব তুই তো বাটপারি করে ওর সাথে সম্পর্কে জড়াইছিলি, যেহেতু বউ বাচ্চার কথা গোপন করেছিল, তো সত্য কথা। এখন সুন্দরভাবে ওখান থেকে বের হয়ে আয়। ওই মেয়ে তো ফাইনালি নিজের ভুল বুঝে ওখান থেকে গিভ আপ করে বের হয়ে আসছে, তুইও বের হয়ে আয়। এটাই তোর জন্য সত্যিকার অর্থে ভালো কিছু হবে। তোর আল্লাহর দোহায় লাগে, যা কাজ করতেছিস, যে সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছিস, এটা ধরে যদি ফাইনালি আবার কোন রিলেশনশিপে জড়িয়ে যাস সে মেয়েটার সাথে, তুই ভালো থাকবি না। তুই আসলেই ভালো থাকবি না আকাশ। তোর কারণে, তোর কষ্ট বা তোর দুঃখের কারণে অন্যায় কিছুকে সাপোর্ট করতে হবে, এটা আমি ঘৃণা করে কল্পনাও করতে পারিনি। আমার প্রশ্নে কি আমাকে কদমবুচি করতে আসছিলে? মিনিমাম কি শ্রদ্ধাবোধ আর ভালোবাসা বোধ আছে আমার প্রশ্নে? আছে, সত্যি আছে, নাকি এমনি অভিনয় করে কদমবুচি করছিলি যাতে করে তোর মানে যার সাথে পরকীয়া সম্পর্ক মেয়েকে ম্যানেজ করতে পারি? আপনাকে আমি 2015 সাল থেকে হাত ধরে অনুরোধ করতেছি, এটা অন্যায়, আসলে অন্যায়। চুতিয়া, এটা অন্যায়। এটা হাত ধরে অনুরোধ করতেছি, তুই আমার বয়স অর্ধেক। চুতিয়া, তুই যদি চাস পৃথিবীতে 700 কোটি মানুষ, বহু মানুষের দেখা পাবি। আল্লাহর কসম, আমরা যখন বয়স শেষের দিকে আর কিছুদিন যাক, তখন বুঝবি যে নিজের বউ বাচ্চা চেয়ে ইম্পর্টেন্ট পৃথিবীতে কিছু নাই। তোর বইয়ের দোষ পাইছিস কখনো আজ পর্যন্ত? হারামি যে নিয়ে আয়, তুই অনেক সুখে থাকবি। তুই কসম খোদার সুখে থাকবি। তুই দেখ, ওর পা ধরে ওকে নিয়ে আয়। বিলিভ মি, আমাকে যদি সত্যি মিনিমাম যে 15 বছর, অনেক লম্বা সময় 8 বছর, তোকে হাত ধরে বলতেছি মেয়েটারে নিয়ে আয়। বাচ্চা তো তোর বাসায় না, মেয়েটারে পা ধরে নিয়ে আয়, তুই অনেক সুখে থাকবি হারামি। এই যে কোনো মেয়ের প্রতি পাগল হয়ে যাওয়া অল্প সময়ের জন্য বা কিছু হয়, এটা সবসময় নষ্ট হয়। কিন্তু এই যে মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৈরি হয় এই মহব্বতের সম্পর্ক, যে কে কার বউ হবে, কে তোর সন্তানের মা হবে, এটা পৃথিবীতে কেউ নির্ধারণ করে? পৃথিবীতে কে কেউ নির্ধারণ করে? তোর কি মনে হয়? খোদা সৃষ্টিকর্তা নির্ধারণ করে দেয়। আমিও কথা দিচ্ছি পুরো, যাক কি নিয়ে আসবি? যাবি না? হ্যাঁ, আমি তো আমি কথা খুঁজে পাচ্ছি না, তাকে বসে গেছি। শোন, আমার সাথে যেহেতু 8 বছরের সম্পর্ক, আমি তো আমার ছোট হইতে কোনো, আমি কথা খুঁজে পাচ্ছি। আমি কে বাল যে আমি কি কথা দিয়ে তোকে বুঝাই ফেলবো? ওই যে তুই গুরু আমাকে ভুলে যেতে পারে। হ্যাঁ, গেছে তো ডিরেক্ট বলেই তো দিল। হ্যাঁ, আমি শুনতে পারছি। এবং সে বললো যে আপনাকে কথা দিচ্ছে, এবং ওটাই আমার সঠিক কথা বলা উচিত ছিল, তাই বলেছে। আমি কি বলবো যে পরকীয়া করো? আমি বললাম যে তুই কি সত্যি ছেড়েছিস? হ্যাঁ ছেড়েছি। তাহলে ছেড়ে দে। যেহেতু বলছে যে গোটা শত হাজারো মানুষকে দেন গুরু, আমিও আজকে থেকে আমি শপথ করলাম যে আমি আজকে থেকে ভুলে যাবো। দেন আমি সংসারে। তোর বউয়ের কাছে যাবি? জি।
বাচ্চাটাকে নিয়ে আমাকে সংসার আমাকে করবো। বাচ্চা তো তোর কাছে, আমার কাছে গুড নিউজ নিয়ে আসবি তোর বউ বাচ্চা সহ। জি জি গুরু, দোয়া করেন আল্লাহর কসম করে বলতেছি, কোনো একটা শোন। সপ্তাহে যে আমার ওয়াইফ নিয়ে আমি এখানে আসতে পারি। সামনের সপ্তাহে আমরা অন্তত 5 মিনিট তোকে নেই করবো। আল্লাহর কসম, এর চাইতে ভালো লাগা, তুই 6 মাস একসাথে চল, দেখবি যে এর চাইতে একটা আছে না রুহানি ভালো লাগা, হে ভালো লাগা দুনিয়াতে কোথাও পাবি না। তোরদের ওরসে কে সন্তান হবে কে নির্ধারণ করে? আল্লাহ রাব্বুল আলামিন। জি তার ফয়সালাকে কখনো চ্যালেঞ্জ করতে নাই। জি গুরু, আমি যাব, নিয়ে আসবো, আমি তার সাথে সংসার করব। কথা দিলি আমাকে? Then আমার যতই কষ্ট হোক আমি তাকে ভুলে গিয়ে আমার সংসার দিকে, আমার ওয়াইফের দিকে একটু দেখ, মনোযোগী হো, বিশ্বাস কর 2-4 মাস 1 বছর পর সত্যি যদি ওইভাবে ফোকাস রাখতে থাকে আল্লাহর প্রতি থেকে রহমত তোর প্রতি আসতে থাকবে, এবং দেখবি যে এই সংসারের মধ্যে কি পরিমাণ শান্তি আর ভালো লাগা মিশে আছে। পরকীয়াতে সাময়িক ভাবে একটা ভালো লাগা আসতে পারে, মানুষ একটু বিচ্ছিন্ন ভাবে ফিল পায়, ইট ডাজন্ট মিন যে রুহানি ফিলটা এর মধ্যে আসবে। জি গুরু, কথা দিলি আমাকে? জি আমি সবকিছু ভুলে যাবো গুরু। আর ওই আমি ওর কাছে তোর বোরে মনে নিয়ে করবো। আসবি, জি নিয়ে আসবো। আমার প্রোগ্রামে আসিস বউ বাচ্চা সহ। জি গুরু, যখন নিয়ে আসবো তারপর সাথে আমি ম্যামকে মেসেজ করবো, তখন আমি নিয়ে হ্যাঁ, আসবো। 10 মিনিটের জন্য আমার প্রোগ্রামে আসিস। বাচ্চারা নিয়ে আসবো না এই জায়গায়। অফকোর্স নিয়ে আসবি। জি গুরু। আমি অনেক খুশি হলাম। আমার এটাই প্রাপ্তি যে আমাকে যেহেতু 4-5 জন মানুষ ভালোবাসে, আমার কথা কেউ ফেলে না, না হলে তুই আমার কথা ফেলতে পারতি না। জি গুরু, আমি জানি তোর কষ্ট হবে, যেহেতু ওই মেয়েটির প্রতি দুর্বল জি হয়ে গুরু, গেছিস। অনেকটাই কষ্ট হবে। যে যত কষ্টই হোক, দরকার ক্যারামের প্রতি আবার ফোকাস বাড়া, যাতে করে ওই মেয়েটার কথা মনে পড়লে ক্যারামের দিকে ফোকাস বেড়ে যায়। সন্তানের কাছে বেশি বেশি করে থাক, সব ঠিক আছে, আল্লাহ তোকে হেল্প করবে। পারলে নামাজ, মুসলমান তো তুই, নামাজ ধরতে পারিস, আল্লাহ আমাকে সাহায্য করো যাতে করে অন্যায় জিনিসটা আমার ব্রেনে না কাজ করে। জি আমি নামাজ পড়বো গুরু। ওকে, জি। সব ঠিক হয়ে যাবে তাহলে। আচ্ছা। কথা দিলি তো? জি গুরু, কথা বিদায় বলছি। নিচ্ছে আজ, সবাই ভালো থাকুক। আর এরকম আমার ছোট হতে, কারো পায়ের নিচে বসে থাকতে কোনো রকমের দ্বিধা নাই। যে 8 বছরের এই সম্পর্কের জন্য, ভালোবাসার জন্য কেউ যদি এত চমৎকার কথা বলে, আর এটার কারণে আমার ভাতিজার জীবন যদি শুধরে যায়, যে ভাতিজা বাবা মা ছাড়া হয়ে পড়েছে, এবং যে প্রিয়তম স্ত্রী এত সম্মান এত ভালোবাসার পরেও সে মেয়েটি তার অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক অভিমান বুকে নিয়ে স্বামী থেকে দূরে রেখেছে, তারা যদি আবার একসাথে হয়, আবার যদি সুরে বাঁশি বাজে, আবার যদি ভালোবাসা একসাথে দেখা দেয়, এরা যদি একসাথে হাত ধরাধরি করে বুড়ে হয়, এরা যদি পরস্পরের হাত ধরাধরি করে একসাথে মৃত্যুর কাছাকাছি যায় এবং হাত ধরে বলে যে যান আর একটা দিন, এত মহব্বত আল্লাহ এদের দুইজনের মধ্যে পয়দা করে দাও, এত প্রেম আল্লাহ তুমি এদের দুইজনের মধ্যে পয়দা করে দাও, এত ভালোবাসা এদের মধ্যে পয়দা করে দাও, যাতে 80-90 বছর বয়সে এসে দুইজনকে হাত ধরে বলে যে জান তোমার হাত ধরে যদি আর একটা বেলা, আর একটা দিন, আর একটা মুহূর্ত কাটাতে পারতাম, তাহলে এর চাইতে ভালো লাগার পৃথিবীতে আর কিছু থাকতে পারতো না। স্রষ্টা তুমি এমন মহব্বত এদের মধ্যে পয়দা করে দাও, আখেরে যেন আমার ভাতিজা ভালো থাকে, বাবা মাকে পাশে নিয়ে, কোন বাচ্চা চায় না যে মুখ ঘুরলে একদিকে মা আর একদিকে বাবাকে দেখতে পাবে, সেই ফিলটা বহুদিন পায় না আমার ভাতিজা, সেটা যেন পায়, সে প্রত্যাশায়, সেই সম্ভাবনা আজকে আমি পেয়েছি। ও আমাকে কথা দিয়েছে, বৃষ্টিও কথা দিয়েছে যে আর যাই করুক এর পাশে আর মারাবে না, সব যদি আবার সুরে বাঁশি বাজে, তাহলে ভালোবাসা বাংলাদেশের চাইতে সত্যিকার ভালোবাসা আর কি হতে পারে। সবার জন্য দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। দেখতে দেখতে আজকের আয়োজনের একদম শেষে আসলাম, শেষে চলে এসেছি আমরা। আকাশের জন্য অনেক শুভকামনা। আপনারা যারা শুরুতে আকাশকে অনেক কথা বলছিলেন, আশা করি যে এই শেষটুকু আকাশের আপনাদের সবার মনকে খানিকটা গলাতে পেরেছে। আকাশ যদি আজকে আমাদের এই স্টেশনে এসে আকাশ যদি তার নিজের ভুল বুঝতে পারে, আকাশের সংসার যদি ঠিক হয়ে যায়, সেখানেই আসলে আমাদের এই ভালোবাসার বাংলাদেশের কৃতিত্ব, সেখানেই আমাদের গুরুর কৃতিত্ব। আমরা সবাই চাই যে আকাশের সংসার ঠিক থাকুক। আকাশের জন্য আমার ব্যক্তিগত কোনো পরামর্শ নেই, কারণ সমস্তটাই আসলে গুরু বলে দিয়েছেন। তবে আকাশ যতটা ইমোশন এখন বোধ করছেন, যতটুকু ইমোশনাল এখন আকাশ হয়ে আছেন, শুধু একটা কথাই বলবো যে আকাশ, মানুষের লাইফে এরকম চড়াই উতরাই হয়, ভুল জায়গায় আমাদের ইমোশন জড়ায়, কিন্তু আমার নিজের আসলে বোঝা উচিত, আমাদের বোঝা উচিত যে কোন ইমোশনটা আমার জন্য ভালো, কোন অনুভূতিটা আমার জন্য খারাপ। এবং সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে উপরওয়ালা আপনাদের ঘরে একটা সন্তান দিয়েছে, সন্তানের মুখের দিকে তাকিয়ে যেই সময়টুকু আপনি আপনার বৃষ্টিকে দিয়েছেন, ঠিক সেই সময়টুকু আপনি আপনার পরিবারের দেওয়ার চেষ্টা করুন, আপনার বউকে দেওয়ার চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনাদের সংসার, আপনাদের কেমিস্ট্রি, আপনাদের যে রসায়ন আছে সেটা আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
আমরা হয়তো কোনোদিন মানে আমাদের এই ভালোবাসার বাংলাদেশে আপনাদের সপরিবারে সবাইকে ইনভাইট করব, সবাই আসবেন, সবাই দেখবেন। আজকে যত মানুষ বকা দিয়েছেন আকাশকে, যত মানুষ গালমন্দ করেছেন আকাশকে, আশা করি ঠিক ওই দিন যখন আকাশ তার পুরো পরিবারকে নিয়ে আসবে, আকাশকে সাদরে আপনারা আমন্ত্রণ করবেন, আকাশকে সাদরে গ্রহণ করে নেবেন, আকাশকে বাহবা দেবেন। সেই প্রত্যাশায় আমাদের ভালোবাসার বাংলাদেশ আছি, থাকবো। আমি আছি, গুরু আছে, আপনারা আছেন। প্রতি বৃহস্পতিবার রাত 11টায় আমরা চলে আসি ভালোবাসার বাংলাদেশে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভরাত্রি।